আমরা একসাথে কিছুটা সময় কাটাবো, সেই জায়গাটায় দুটো দিকে একটা বিষয়কে আমরা ভাবতে পারি। প্রথমত দেখুন, আজকে আমাদের মধ্যে কোনো একটা স্তর থেকে, মনের কোনো একটা গহীন গহন থেকে আমাদের মধ্যে দুঃখ, তার থেকে অবসাদ, বিষণ্ণ হওয়া এতখানি বেড়ে গেছে যে আজকে কিন্তু আমাদেরকে সেমিনার করে এই কথাগুলির বাইরে উত্তীর্ণ হতে হবে, বা এই জায়গা মানুষকে গ্রাস করে ফেলছে, সেই জায়গায় কিন্তু সোসাইটি পৌঁছে গেছে। একটু ফিরে যাই পিছনে। যতদিন এগোচ্ছে, জীবন যেমন আমাদের সামনে এগোচ্ছে, তার সাথে কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের চেতনা, আমাদের বোধ, আমাদের মন পিছনে পিছোচ্ছে, যেটা অভিপ্রেত নয়, কিন্তু সেটা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আগে কি হতো না? আগে কি মানুষের দুঃখ ছিল না? নাকি মানুষ বিষণ্ণ এই শব্দটার বানান জানতো না? নাকি অবসাদ শব্দটা ডিকশনারিতে ছিল না? কোনোটাই কিন্তু নয়। কিন্তু জানবেন, কোনো একটা বিষয় তখনই অনেক বেশি করে বারবার উঠে আসে যখন সেটা সোসাইটিতে প্রভাব ফেলে। একটা উদাহরণ দিয়ে বলি, এখন যেমন বাবা মারা অনেক বেশি ওভার সিনসিয়ার, কি না তার ছেলে মেয়েকে একটা বড় মাপের পড়াশোনা কিছু একটা করাতেই হবে, তাকে তৈরি করতেই হবে। আগের সন্তানরা কি মানুষ হয়নি? তাদের বাবা মারা কি তাদের সন্তানের মঙ্গল কামনা করেননি? কিন্তু এটাই হলো যুগ, এটাই হলো সময়। সময় এগোনোর সাথে সাথে ভাবনা তার গতি প্রকৃতি চেঞ্জ করে। যখন একটা ভাবনা এগোয়, তখন কিন্তু বোঝা যায় না যে সেই ভাবনার মধ্যে দিয়ে কি কি ভালো আমরা অ্যাডপ্ট করলাম, আর কি কি খারাপ না চাইতেই আমাদেরকে পেয়ে বসলো। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু আমাদের এই এগোনোর পথে, আরো সম্মুখে এগোনোর পথে কতটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটারই কিন্তু নামান্তর জায়গায় পৌঁছেছে সোসাইটি। তাই কিন্তু আমাদেরকে আজকে এভাবে আলোচনা করতে হচ্ছে, ভাবতে হচ্ছে যে জীবনের সবচেয়ে বড় সুস্থতা মনের সুস্থতা। যদি আমরা ভাবি এভাবে, সত্যি কথা, নিজেরা যারা আছেন আজকে এখানে, তারা নিজেকে একটিবার প্রশ্ন করে দেখবেন তো। আপনি যখন আপনার সন্তানকে বা আপনার স্বামীকে বা আপনার মাকে বা ওয়াইফকে জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো, আমরা কি মিন করি? তার স্বাস্থ্য কেমন আছে? আমরা কিন্তু এখনো বুঝতে, এই জায়গাটা এখনো অতটা পারিনি যে আমার ফিজিওলজি, মানে আমার শারীরবৃত্তীয় শরীর, আমার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা, আমার মাথার সুস্থতা এবং আমার মনের সুস্থতা, এগুলি যে সব আলাদা আলাদা সুস্থতা, বা সেগুলি যে আলাদা আলাদা অসুস্থতা, সেটা কিন্তু আমাদের মাথায় এখনো রেজিস্টার্ড নয়। তার কারণ, এই সত্তাগুলিকে আলাদা করে দেখার মতো, বোঝার মতো, উপলব্ধি করার মতো, নিজেকে যত্ন নেওয়ার মতো সময় কারুর হাতে নেই। তার প্রধান কারণ আমাদের এলোমেলো জীবনযাপন। আমি যত না বেশি দুঃখ কেন হয়, অবসাদ কেন ঘিরে ধরে, বিষণ্ণতা কি, সেটায় যাওয়ার থেকেও আপনাদের সাথে অভিজ্ঞতা এবং এতদিনের পড়াশোনার লব্ধ ফলাফল আজকে বাটোয়ারা করে নিতে চাই, যে কি কি আমাকে ভালো রাখে। কারণ এখানে তো অনেক জায়গা থেকে মানুষ আছি, তারা দেখবেন যে আমি যা যা আমি শেয়ার করার চেষ্টা করছি, তার অনেক কিছুই হয়তো আপনার সাথে মিলে গেল। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই দুঃখের উৎস কোথায়, বারবার দুঃখ কেন হয়, অবসাদ আমাকে ঘিরে কেন ধরে। সেটা জানার থেকে অনেক বেশি দরকারি যেটা, যে আমি কি হলে ভালো থাকি। আমি আজকে প্রথমটা আলোকপাত করতে চাই এই জায়গাতেই। সেখানে শুরু করি গৌতম বুদ্ধর একটা কথা দিয়ে, যে সরো বা দুঃখ, তার সূত্রপাত হয় যাকে বলে হিন্দিতে তানহা, বা ইংরেজিতে যাকে বলে ডিজায়ার, মানে আমার চাওয়া পাওয়া, তার থেকে শুরু হয় আমার না পাওয়ার ইতিহাস। জীবনটাকে একটু ছোট ছোট করে পর্যায়ে যদি আমরা ভাগ করি, আমি যখন একদম একটি শিশু ছিলাম, তখন আমার চাওয়ার মাত্রা ছিল ভীষণ অল্প। সেটুকু পেলেই আবার শিশু মন ভালো থাকতো। ক্রমশ যখন অ্যাডোলেসেন্সে যাই, তখন চাওয়া পাওয়ার ব্যালেন্স করতে পারি না। তারপর যখন পরিণত হই,
তখন কিন্তু আমার চারপাশ থেকে যতগুলি ভালো জায়গা আমার কাছে আসে, আমার রিসেপ্টর তাকে যত না তার রসস্বাদন করে, তার চেয়ে বেশি খারাপ আমাকে গ্রাস করতে থাকে। এটি কেন হয়? এটার এটার মেন কারণ হলো আমাদের জীবন যাপনের অস্থিরতা। একটা পরিবার মানে আমি আপনি, এটাই পরিবার নয়। একটা পরিবার মানে সেটা যাদের সাথে ছোট থেকে আমার বেড়ে ওঠা, আমার এই পরিবারের অঙ্গ কিন্তু আমার চারপাশের পরিবেশটাও আমার পরিবার। ধরে নেওয়া যাক যে একটি শিশু, তাকে আপনি দুটো পরিবেশে রাখলেন। একটা পরিবেশ খুব মনোরম, যেখানে শিশুটার মনে হচ্ছে যে সে ভীষণ হেসে খেলে সবকিছু সে যেভাবে করতে চায় সেটা সেভাবে করতে পারছে। কখনো সে পড়াশোনা করতে পারছে, কখনো সে খেলতে পারছে, কখনো সে নিজের মতো করে ক্রাফট করছে, কখনো সে নিজের মতো করে নিজে যা খেতে ভালোবাসে সেটা নিজেই প্রিপেয়ার করে খাচ্ছে। এটা একটা পরিবেশ। আবার কোথাও সেই শিশুটা যেখানে রয়েছে, সেখানে সে যাই করতে যাচ্ছে সে হিন্ডার্ড হচ্ছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে। হয়তো তাকে ভালোর জন্যই বাধা দান করা হচ্ছে, কিন্তু যদি ভেবে দেখি ওই শিশুটা কিন্তু কিছুই বোঝে না, কিন্তু সে এটা বুঝছে যে এটা আমার ভালো লাগছে, এই পরিবেশটা, এখানে আমি মনের খুশিতে থাকতে পারি। অর্থাৎ একটা ফুল প্রস্ফুটিত হতে পারে, আর কোনো একটা জায়গায় তার মনে হচ্ছে তার শিশুর হৃদয়টা বোধহয় সেখানে একটু সংকুচিত হয়ে রয়েছে বা প্রস্ফুটিত হতে পারছে না। আমরা কিন্তু বুঝলাম না যে শিশু মন সেখান থেকে কি কি আহরণ করলো। যখন সে আস্তে আস্তে বড় হলো, তখন তার মধ্যে কিন্তু ভালো গুণগুলো যেভাবে বড় হলো, মন্দ জায়গাগুলো সেভাবে বড় হলো। এই যে বড় হলো, এই বড় যে হয়ে গেল, তার প্রকাশটা আমরা যখন পেতে শুরু করলাম, তখন সেটা তার অ্যাডোলেসেন্স অতিক্রান্ত। তখন কিন্তু সে পরিণত হওয়ার দিকে যাচ্ছে। এই তার মধ্যে কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি হতে থাকলো। আমরা যদি ছোট্ট থেকে যে যেখানে দাঁড়িয়ে আছি, সেটা যদি ছোট, যারা ছোটরা আছো তারা বা আমরা বড়রা আছি তারা, তারা প্রত্যেকেই যদি কয়েকটা জিনিস জীবন দর্শন নিজের জীবন চর্যায় যদি সেটাকে অন্তর্ভুক্ত করি, তাহলে কিন্তু যে যেখানে আছি সেখান থেকে কিন্তু আমরা অনেক ভালো জায়গায় যেতে পারি। সেই চর্যাবোধের প্রথম জিনিস কি? নিয়মিত এবং নিয়মানুবর্তিতার সাথে জীবনযাপন। সেটা কিরাম? ধরুন আমি একজন শিক্ষক, আমার কি করণীয়? আমি সকালবেলা ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি। কেন? আমরা ডায়ুরনাল, আমরা দিবাকালীন জীব। সেই সকালে উঠে আমি সূর্য যে তেজময় সূর্য, তার তেজদীপ্ত জায়গাটাকে আমি নিজের সাথে যুক্ত করব। আমার এই পজিটিভ মাইন্ডকে আমি আরো পজিটিভ করব। সেই পজিটিভিটি আমাকে সারা দিনের একটা ফোর্স দেবে, একটা শক্তি যোগাবে। তারপর আমি আমার প্রতিদিনই, বিবেকানন্দ আমাদেরকে কি বলে গেছেন, যে আমাদের জীবনের কাজ কিন্তু কেবল পড়াশোনা করা নয়, শরীর চর্চা বা খেলাধুলা, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনের স্বাস্থ্যকে উন্নত করা, সেটার জন্য। ফলে আমাদের এই সকালবেলা নিজের ঘুম থেকে ওঠার পরে মনের সাথে একটুখানি সংযোগ রক্ষা করা, প্রাণায়াম করা, বা মেন্টাল হেলথকে মেনটেন করার জন্য তারপরে এক্সারসাইজ করা, কনসেন্ট্রেশন প্র্যাকটিস করে অল্প বিস্তর এক্সারসাইজ করা। এরপরে আমি যে যে প্রফেশনে আছি, এমনকি যে ছাত্র বা ছাত্রী, তার প্রফেশন হলো ছাত্রাবস্থা, তারপর সে তার দৈনন্দিন প্রফেশনে যাবে, সেই প্রফেশনে সে তার পড়াশোনাকে মোটিভেট করবে নিজেকে, তারপরে সে তার চাকরি জীবনে বা স্কুলে যেখানে যাওয়ার সে যাবে, ফিরে এসে আবার একটা নির্দিষ্ট সময় সে নিজের স্টাডির পেছনে দেবে। একটা সময় সে তার সুন্দর করে তার ভেতরের যে অন্তর্নিহিত গুণ আছে সেটিকে বিকশিত করার জন্য সময় রাখবে। যেমন যে গান গায় সে গান গাইবে, যে রান্না করতে ভালোবাসে সে একটুখানি রান্না করবে, যে ভালোবাসে পেন্টিং সে একটু পেন্টিং এর কাজ করবে, যে ভালোবাসে সেলাই সে একটু সেই সেলাইয়ের জায়গাটাকে করবে, যে ভালোবাসে যে আমি একটুখানি ভালো করে কি বলবো, আমি ভালোবাসি একটু ভালো গান শুনতে, সে ভালো গান শুনবে, যে ভালোবাসে খেলা দেখতে সে একটু খেলা দেখবে। অর্থাৎ মন যা করলে রিক্রিয়েটেড হয় সেটা সে করবে। তারপরেই তার যেটা প্রয়োজন,
আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই, সব জায়গার মানুষের মধ্যেই অবসাদ আছে, কিন্তু তাকে ম্যানেজও মানুষ করে অর্গানাইজ জীবনযাপনের মধ্যে দিয়ে। তো সেই এই কাজগুলি করার পরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো একটা সঠিক সময়ের মধ্যে আমার নৈশভোজ বা ডিনারকে কমপ্লিট করা। কেন? আপনারা ভাবতে পারেন যে ম্যাডাম, আজকে তো আমরা শেয়ার করতে এসেছি দুঃখ, অবসাদ, আনন্দ। বিষয়টা দুঃখ, অবসাদ, আনন্দ নয়, বিষয়টা হলো একটা আধার। আপনি, আমি সেই আধার। এই আধারটাতে আমি ছোট ছোট করে যেভাবে সব জিনিসপত্র সাজাবো, সেটাই তো আমার জীবনে চলবে। ফলে সেই আধারের চলার ক্ষেত্রে কিন্তু এই জীবনযাপনের অর্গানাইজেশন বা নিয়মানুবর্তিতা শরীরের স্বাস্থ্যের এবং মনের স্বাস্থ্যকে উন্নত করতে ভীষণ সাহায্য করে। এবং তা যদি না হয়, আমরা যে কত ফেদম নিচে যেতে থাকি তা আমরা বুঝি যখন আর তার তল পাই না। তখন আমাদের কাছে, সাইকোলজিস্টদের কাছে মানুষ আসেন, আমরা তখন কিন্তু বুঝি যে এই আসার সময়টা কিন্তু সে আর ছোট্ট চারা গাছ অবস্থায় আসেনি, কারণ তখন সেটা উপেক্ষিত হয়েছে, এখন সেটি মহীরুহর দিকে গেছে। তাই এই কথাগুলো বলা, যে এরপরে যখন আমি একটা নির্দিষ্ট সময়ে রাত 9টার মধ্যে নৈশভোজ অবশ্যই করে নেওয়ার প্র্যাকটিস করতে পারবো, সঙ্গে সঙ্গে আমি আমার মাথাকে, মনকে, শরীরের ভেতরের উৎসেচকগুলিকে এই বার্তা দিলাম যে আমার শরীর ঠিক জায়গায় রাখার জন্য আমি ইচ্ছুক, আমি ভালো থাকতে চাই। আমি ভালো থাকতে চাই ভাবার সাথে সাথে আমার ইন্টারনাল ফিজিওলজি আমাকে অ্যাসিস্ট করবে। তারপরে আমরা কি করব? আমরা ডিনারের পরে আবার নিজের ভালো লাগার কাজ, প্রফেশনাল কাজ, পড়াশোনার কাজ, বা যে যেভাবে সময়টাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় সেটা স্পেন্ড করব। করার পরে আমরা 11:30টার মধ্যে অতি অবশ্যই বিছানায় ঘুমোতে যাব। অনেকেই আমি জানি এরপরে বিভিন্ন চ্যাট বক্সে বা বিভিন্ন আর কি বক্সে, আমাদের কাছে ইনবক্সে আসবে, ম্যাডাম ঘুম তো আমার আসে না। ঘুম আসে সারাদিনের কর্মপদ্ধতিতে শরীরের ক্লান্তি অনুভব হলে তবেই। সেক্ষেত্রে আমাদের ভেবে দেখা দরকার, আমি সকালে উঠে থেকে রাত্রি অবধি যা যা কর্মপদ্ধতির মধ্যে দিয়ে বা যার মধ্যে দিয়ে আমি একটা দিনকে অতিবাহিত করলাম, তার মধ্যে যদি আমার পজিটিভিটি বেশি থাকে, তার পরিতৃপ্তি আমার ঘুম আনতে বাধ্য। এবং তার সাথে সময়, উঠবো যেমন সময়ে, তেমনি দিন শেষ করব। আমি তো পেঁচা নই, আমি তো আরশোলা নই। ওদেরকে ক্রিয়েটর, নেচার কি করেছে না, ওদেরকে বলেছে তোমরা নকটার্নাল। তার মানে তারা নৈশকালীন জীবন, তারা দিনের বেলায় রেস্ট নেবে, রাত্রিবেলা ঘুমোবে। কিন্তু নেচার আমাদেরকে কি সৃষ্টি করেছে? আমরা ডায়ুর্নাল, অর্থাৎ আমরা দিবারাত্রি, কিন্তু রাত্রির আগে আমরা আমাদের কাজ শেষ করে নির্দিষ্ট জায়গায় আমাদের শরীরকে ক্লান্তি বাইরে নিয়ে আসবো, মাথাকে রিফ্রেশ মাথা নিজে করবে, এবং আমার ইন্দ্রিয়গুলোকে শান্ত করব। কিন্তু একটু ভালো করে আপনারা ভেবে দেখুন, আমাদের অনেকেই আমরা ভাবি আমার এত অ্যাংজাইটি, আমার ঘুম আসে না। আপনি কি কোনোদিন ঘুমানোর জন্য সময় শুয়েছেন? আপনি প্রতিদিন যদি সেটা করেন, আপনার ঘুম আসবে। অর্থাৎ প্রথম পয়েন্টে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যে জীবনের নিয়মানুবর্তিতা, সেটা জীবন শুধু নয়, শরীর শুধু নয়, ইন্টারনাল অর্গ্যান গুলো। কোনোদিন চোখ বন্ধ করে, কোনোদিন কি সকালবেলা উঠে যে যাকে মানেন মানেন, কেউ যদি এখানে, আমরা যারা হিন্দু আছি আমরা বলবো ভগবান, যারা খ্রিস্টান আছেন তারা বলবেন জেসাস, যারা মুসলিম আছেন তারা বলবেন আল্লাহ, যে যাকেই বলি, বা যারা একটা পাওয়ারকে বিশ্বাস করে তারা বলবে সূর্য। কোনোদিন উঠে সকালবেলা একটা উন্মুক্ত মনে তাকে কি এই ধন্যবাদটা আমরা জানিয়েছি, যে ইউ হ্যাভ গিভেন মি আ গুড লাইফ, আপনি আমাকে সুন্দর একটা, আমাকে একটা জীবন, সুন্দর একটা জীবন উপহার দিয়েছেন, যার অনেক কোটি টাকা মূল্য করি না কেন? আমাদের ছোট থেকে হয়তো কেউ কেউ শিখি, আর কেউ কেউ এটা শিখেই বড় হই না, যে আমরা প্রথমে যা পেয়েছি তার জন্য, নেচারকে যা পেয়েছি তার জন্য, আমাকে পৃথিবীর আলো যারা দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে শিখবো মনে মনে।
চেঁচিয়ে চেঁচিয়ে নয়, গিয়ে মা বাবাকে বলারও প্রয়োজন নেই, বা আমার নেচারের কাছে গিয়ে সূর্যের দিকে তাকিয়ে চিৎকার করারও কোনো প্রয়োজন নেই। প্রয়োজন শুধু এটুকুই, নিজের ভেতরের এই উপলব্ধি যে আমি একটা সুস্থ জীবন পেয়েছি। ও গড, আমাকে এই জীবনটা তুমি উপহার দিয়েছো, এটাকে আরো প্রাণোজ্জ্বল করার আমাকে ক্ষমতা দাও। আজকের পরে আপনারা প্রত্যেকে আমার কথা শুনে কাল সকাল থেকে এটা করে দেখুন। আপনার জীবনের প্রথম পজিটিভ ভাইবস আপনার মধ্যে তৈরি হবে। আপনার নিজের প্রতি একটা সম্মান বোধ তৈরি হবে, যে আমি এমন একটা ব্যক্তি যাকে ক্রিয়েটার মানুষ তৈরি করেছে, যার সবচেয়ে বোধ বুদ্ধি, দেখুন জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, তা নিয়ে হয়েছে একটা মানুষ। আপনি একটা বাঘের কথা ভাবুন, তার তো অনেক শক্তি, কিন্তু তাকে কি দেয়া হয়েছে? তাকে দেয়া হয়েছে জীববৃত্তি। এই জীববৃত্তির সাথে যখন বুদ্ধিবৃত্তি মিশলো, সেই জীব হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট, অর্থাৎ সে তৈরি হলো মানুষ। তাহলে মান আর হুঁশ, এই দুটোর রক্ষা করে চলার নামই তো জীবন। আমরা প্রতিনিয়ত কি হয়, লাঞ্ছনার মধ্যে দিয়ে নিজের জীবনকে অবজ্ঞা করে চলতে থাকি। প্রথমে এই লাঞ্ছনা, অবজ্ঞা, এই কথাগুলি আমার মাথায় থাকে না। আমি যা করি, যা ভালো লাগে তা করি অথবা করি না, যা মন্দ লাগে তা জোর করে করি, অর্থাৎ একটা এলোমেলো জীবন। না, কাল সকাল থেকে প্রত্যেকে যে যেখানে আছেন, সকালে উঠে পরম ঈশ্বরকে বা আপনার যাকে ভালো লাগে তার উদ্দেশ্যে আপনি প্রথম একবার প্রাণ ভরে প্রশ্বাস নেবেন, নিয়ে বলবেন যে আমাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য আমি পরম ঈশ্বর বা আমি নেচারের কাছে কৃতজ্ঞ। এখান থেকেই আপনার দিনটা শুরু হবে। তারপরে কি না, এরপরে আপনি নিজেকে নিয়মিত নিয়োজিত করুন। কিসে? না, রুটিন ওয়ার্কে। ভুলেও ভাববেন না যে রাখি ম্যাডাম বললেন রুটিন ওয়ার্কে ঢুকতে হবে। রুটিন ওয়ার্ক মানে কিন্তু স্ট্রেস নয়, রুটিন ওয়ার্ক মানে কিন্তু পেনফুল লাইফ নয়। রুটিন ওয়ার্ক হলো আমরা যে যে কাজটা করি সেই কাজটাকে ভালোবেসে অর্গানাইজড ওয়েতে করা। যেমন উদাহরণ দিই, ধরুন আমি সকালবেলা উঠে হাউসকিপিং করছি, আমি তখন মনে করি আমি হাউসকিপার একজন। আমি যদি যখন রান্না করি, আমি মনে করি আমি এখন শেফ। আমি যখন পড়াশোনা করি, তখন অনেক সময় আমার হাজবেন্ড দেখে অবাক হয়ে যায় যে এসি বন্ধ করে ফ্যান বন্ধ করে আমি পড়তে বসি। কেন? আমি তখন ফুল ফোকাসটা কেবলমাত্র পড়াশোনাতে। একইভাবে তার মানে এটা দিয়ে কি বলতে চাইলাম? এটা দিয়ে এটাই বলতে চাইলাম যে আমি যা কাজগুলো করি সেই কাজগুলোকে আমি এমন ভাবে করব সেটা আমি পারি। আই অ্যাম দ্য বেস্ট। আপনি হয়তো জানেন যে আপনি সেই জায়গাটা পুরো পারেন না, কিন্তু আপনারা বিশ্বাস করুন, আপনার মাথার এমন একটা পাওয়ার আছে, যে আমরা তো জানি আমাদের হেডে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন আছে, এবং তার মধ্যে এক একটা করে অঞ্চল আছে। অঞ্চলগুলোর বিস্তারিত কিছু বলে আমি সবার সাথে এখানে সেটা বলছি না, শুধু এইটুকু বলি যে আমার মাথার একটা পাওয়ার আছে, যে আমি যে কাজটা ভালোবেসে রেগুলার করি সেটা মাথা আমাকে হ্যাবিচুয়েশনে নিয়ে যায়। যেমন আপনি যদি মনে করেন যে আপনি প্রতিদিন একটা একটা স্তবক, কোনো একটা ভালো কোটেশন পড়বেন, দেখবেন আপনি 5 দিন, 10 দিন, 20 দিন যদি এটা পড়তে পারেন, 21তম দিনের পর থেকে ওটা আপনার শরীরে হ্যাবিট তৈরি হয়ে যাবে। মাথায় রাখবেন, সব জায়গার স্পেস কিন্তু অঙ্কের হিসাবে যেমন 100% সব, তেমনি ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু আমার হিসাবটা 100% তাহলে আমার যদি আমার সাথে একটা একটা করে পজিটিভ গুণ যুক্ত হয়, তাহলে যোগ বিয়োগের নিয়মে কি বলে, একটা একটা করে নেগেটিভ বিষয়, নেগেটিভ ফোর্স আমার থেকে প্রথমে নিউট্রাল হবে, সেই নিউট্রাল থেকে সে আস্তে আস্তে আমার থেকে বর্জিত হবে। তাহলে আমার কাজ দুঃখ তাড়ানো নয়, আমার কাজ আমাকে ভালো রাখার অনুশীলন শুরু করা। দুঃখ তাড়ানোর প্রসেস আমার মাথা আমায় দেয়নি, আনন্দে থাকার উদ্দীপনা মাথা আমাকে দিয়েছে। তাহলে সেই আনন্দে থাকার, এই যে আনন্দ, যেমন এই প্রসঙ্গে একটা জিনিস না বলে পারছি না, ধরুন আমরা যে কাজটা করতে ভালোবাসি,
ধরে নেওয়া যাক এখানে কেউ কেউ আছেন যারা গার্ডেনিং করতে ভালোবাসে, অর্থাৎ গাছের পরিচর্যা হতে পারে, বা অন্য কেউ পরিচর্যা করে, তিনি ওই ফুলগুলো দেখতে ভালোবাসেন, বা তিনি ওই ফুলগুলোর গাছের কাছে গিয়ে পাতাগুলো, যে পাতাগুলো ডেড হয়ে গেছে তাদেরকে কেটে গাছকে সুন্দর করে রাখেন। অর্থাৎ একটা নার্চারিং করতে তিনি ভালোবাসেন। কেন ভালোবাসেন বলুন তো? আমাদের ব্রেন থেকে একটা হরমোন নিঃসৃত হয় যার নাম এন্ডরফিন। আমাদের যা ভালো লাগে, যাকে ভালো লাগে, তখন আমাদের মাথা আমাদেরকে এন্ডরফিনটা সিক্রিট করায়। এই এন্ডরফিন যখন সিক্রিটেড হয়, তখন আমার মধ্যে একটা পজিটিভ ফিল হয়, আর এই পজিটিভ ফিলটাই আমাকে ভালো লাগায়। একইভাবে যা আমাদের ভালো লাগে না, আমাদেরকে যা ইরিটেট করে, তা বা আমার যেটা দেখলে ইরিটেবিলিটি তৈরি হয় শরীরের মধ্যে, মানে একটা শরীরের মধ্যে বাইরে যেমন অনেক সময় ঝড় উঠলে গাছের পাতাগুলো চাইছে না অত নড়তে, কিন্তু ঝড়ও সামলাতে পারছে না, এলোমেলো করে আনসিনক্রোনাইজ ওয়েতে ওর দুলুনিটা হচ্ছে। একইভাবে যখন আমাদের কোনো কিছু খুব স্ট্রংলি খারাপ লাগে, তখন সেটা আমার মাথার সাপেক্ষে এন্ডরফিন নিউট্রালও থাকে না, এন্ডরফিন নেগেটিভ হয়ে যায়। এই এন্ডরফিন নেগেটিভ সিচুয়েশন যখন আমাকে মেনে নিতে হয়, তখনই সেটা আমার কাছে পেন, বা সেটাই আরো বাড়তে বাড়তে আমার কাছে স্ট্রেস। তাহলে আমরা তো প্রত্যেকে জানি আমাদের একমাত্র শরীরের, মাথার রিচার্জার যে পরিবেশ থেকে কিছু নিতে পারে, সে হলো আমাদের হাইপোথ্যালামাস। তাহলে আমাদের কাজ কি হবে? নেগেটিভকে কমানো নাকি পজিটিভকে বাড়ানো? আমি সব সময় যেটা বলবো, আমি নিজের ব্যক্তিগত জীবনেও অনেক ঝঞ্ঝার মধ্যে দিয়ে চলেছি, চলছি। জীবন মানে ঝঞ্ঝা থাকবে, জীবন একটা আনট্রাভেল পাথ। জীবন মানে আগামীকালের সূর্যটা কেউ দেখেনি, সেটা কিরাম। কিন্তু জীবন মানে সেটা যেখানে ভালোর জন্য নিজেকে প্রস্তুত করা। সেই প্রস্তুতি আমি যদি প্রতিদিন আমার মাথাকে, আমার হাইপোথ্যালামাসকে এই পজিটিভ ভাইবস দিতে চাই বা দিতে পারি, যে আমি ভালো থাকবো, তাহলে কিন্তু, যদি 100 বার আমি এটা বলতে চাই বা বলতে পারি, তাহলে আমি কিন্তু ভালোই থাকবো। সে যত খারাপ আমার মধ্যে আসুক, আমার এন্ডরফিন পজিটিভ সিক্রিশন আমাকে এন্ডরফিন হাই রাখবে, অর্থাৎ আমাকে এনার্জাইজ রাখবে, আমাকে পজিটিভ রাখবে, আমাকে সুন্দর রাখবে, আমার দুঃখকে কম রাখবে, আমার রাগ অ্যাঙ্গারকে ম্যানেজ করবে। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি আমি দমদম থেকে যাই। তো আমি রোজ লাইক সকাল 8টার মধ্যে দমদম আমাকে, থেকে নদিয়া যাও তাই তো, ম্যাকাউটে যাও তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওকে সকাল ফাইন, 8টার হ্যাঁ মধ্যে আমাকে রেডি হয়ে বলো। চলে যেতে হয়। আর বাড়ি আসতে আসতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে যায়। তো একেবারে ফ্রেশ হয়ে আমাকে পড়তে বসতে বসতে প্রায় 7:30 8টা। তো তারপরেও আর কি সেই এনার্জিটা থাকে না, আবার সকালবেলা নেক্সট মর্নিং এ আবার উঠতে হয়, তো সেটাই আর কি বলছিলাম। ভেরি গুড। সীমন্তিনী, তোমাকে আমার একটা ব্যক্তিগত জায়গা শেয়ার করি, তুমি তোমার আনসার পেয়ে যাবে। সেটা হলো, আমি যখন বিএসসি পড়ি, তখন আমি সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম শিয়ালদায়। আর আমার, মানে আমি এখন টলিগঞ্জের বাসিন্দা, কিন্তু আমার তখন বাড়ি, মার বাড়ি, আমার বাবা নেই যেহেতু, সেটা বেহালায়। তো আমার মা আমাকে একটা খুব সুন্দর কথা বলতেন, তখন খুবই রাগ হতো, পরে বুঝেছি খুবই কাজের কথা বলেছেন। মা আমাকে বলতেন যে লোকে সকালবেলা 8টায় বেরোয়, সন্ধ্যে 7টায় ফেরে, তাতে সে রোজগার করে, আর আমি নাকি সকাল 8টায় বেরোই, সন্ধ্যে 7টায় ফিরি, টাকা দিয়ে গিয়ে। কারণ কলেজে পড়তে গেলে তো কলেজের হ্যাঁ। ফিস দিতে হয়। তো হুম হুম। আমার ছিল দিনটা এরকমই, যে আমি 9টা 10-এর বাস ধরতাম, ধরে শিয়ালদা যেতাম, গিয়ে আমি 10:30টা থেকে কলেজ করতাম, আবার 5:30টা অব্দি কলেজ করে বিকেল বেলা ফিরতাম। কেন কথাটা বললাম? কারণ তুমিও এই জার্নিটা করছো। আমি সেই ছোট্টবেলায় কি করতে চেষ্টা করেছিলাম তুমি জানো? আমি সকালবেলায় যখন যেতাম, যারা রেগুলার একটা জায়গায় জার্নি করে, তারা কিন্তু শরীরে, মাথা সেই জার্নিটা নিয়ে নেয়, এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো, এই যে টাইমটাকে কি করে আনপ্রোডাক্টিভ টাইমকে কোয়ালিটি টাইমে কনভার্ট করতে হয়। আমি যেটা করতাম, আমি বাড়ি থেকে ব্যাগের ওপরে সেই জিনিস, একটা বা দুটো জিনিসকে নিয়ে যেতাম, টপিককে, যেটা আমি বাসে 1 ঘন্টা বসে থাকার সময়, সবাই যখন চারিপাশে প্রচুর জিনিস নিয়ে ব্যস্ত, চায়ের দোকানের আড্ডার মতো ব্যস্ত, তখন আমি কি করতাম, ওই টপিকটা পড়তাম।
আবার ফেরার সময় আমি কি করতাম, আমার কলেজে সারাদিন আমি একটা জিনিস সারমর্ম বুঝেছিলাম, নিজের জীবনে যদি প্রতিষ্ঠিত না হই তাহলে কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবো না। আমি ফেরার সময় সারাদিন কলেজে যে ক্লাসগুলো হলো, ক্লাস নোট গুলোকে একবার বাসে বসে পুরো দেখে নিতাম। এবার বাড়ি ফিরে আমি ফ্রেশ হলাম, আমার এনার্জি লস হলো, 8টার সময় পড়তে বসলাম। মা কি ভাবছেন, মা কি দেখছেন যে মেয়েটা তো আমার 2 ঘন্টার বেশি পড়ছে না। কিন্তু রাস্তার আনপ্রোডাক্টিভ টাইমকে আমি প্রোডাক্টিভ টাইমে কনভার্ট করে নিতাম, যেটা ওই সময়ের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকলে তবে আনপ্রোডাক্টিভ টাইম তো আর প্রোডাক্টিভ হবে। কারণ বাসে কেউ চেঁচাবে, ট্রেনে লোকে লাফাবে, এবার বলবে ম্যাডাম এইভাবে কি পড়াশোনা করা যায়? যায়। যদি তুমি ভাবো তুমি পারো, তুমি পারো। তো আমার কানের কাছে যদি ঢাক ঢোল বাজে না, আমার না কিছু আসে যায় না। ধরুন আমি আমার জব প্লেস যেখানে অনেক কথা চলে, আমার মানে যারা খুব ক্লোজ বন্ধু স্থানীয় একাডেমিশিয়ান, তারা আমাকে অনেক সময় বলে তুই কি পাগল, তুই এর মধ্যে বসে দিব্যি পড়ে যাচ্ছিস। আমি বললাম 100টা ড্রাম বাজলেও আমার কিছু আসে যায় না, যদি আমি মনে করি ওই কাজটা তখন করব। আর যদি আমি মনে করি এটা আমি করব না, একটা আওয়াজ না থাকলেও আমি তখন ওইখানে বিউটিটাকে আমি নিজের সাথে যুক্ত করব, আমি একটা প্রোডাক্টিভ কাজও তখন করব না। আমার কাছে তখন প্রোডাক্টিভিটি ওইটা এনজয় করা। তো ইউ একদম। আর দ্য সোল মেকার অফ ইউর ওন লাইফ। এবং এটা কোনো গল্প কথা নয়, আমি তোমার সামনে আমি এটা বলছি কোন সালের কথা, আমি 96 সাল থেকে 99 সাল বিএসসি করেছি। এই 3টে বছর সুরেন্দ্রনাথ কলেজে যাতায়াতের পথে আমি কাজটা প্রোডাক্টিভ টাইমে কনভার্ট করতে পেরেছি কি পারিনি, তা আমার প্রকাশ পেল যখন আমি বিএসসি রেজাল্টে দেখা গেল যে এটা তো মানো, এটা তো নিশ্চয়ই বুঝতে পারবে, এখনের মতো তখন ফার্স্ট ক্লাস পাওয়াটা এত সহজ ছিল না সায়েন্সে এবং অনার্সে, হ্যাঁ। জুলজি হুম। অনার্সে। আই তোমাদের সবার শুভেচ্ছায়, বড়দের আশীর্বাদে আই স্কোর ফার্স্ট ক্লাস মার্কস। কিন্তু আমি যদি আনপ্রোডাক্টিভ টাইমটাকে আনপ্রোডাক্টিভ রেখে দিতাম, এবং আমি যদি এটাকে নিয়ে ইনকালকেট করতাম যে ও কত কাছের কলেজে পড়ে, আমি এখন কি করব, আমি বরং আনন্দ ফিল করতাম এটা ভেবে যে আমার কলেজটা কি ভালো ক্লাস নেয়, ল্যাব গুলো কি ভালো হয়, আর তুমি ম্যাকআউটের একটা আমব্রেলার তলায় আছো যা যা তোমাকে অনেক কিছু দিচ্ছে। অতএব তুমি শুধু একটুখানি তোমার আনপ্রোডাক্টিভ টাইমটাকে প্রোডাক্টিভিটিতে কনভার্ট করো। আর তোমার এই জার্নিতে যে কষ্টটা হচ্ছে, তাতে যদি তোমার কোনো হেলথ ইস্যু হয়, তাহলে বিইং আ নিউট্রিশনিস্ট, ইফ ইউ কল মি অর কন্ট্যাক্ট মি, আমি সেই জায়গাটায় তোমাকে তোমাকে এনার্জাইজ করে দেবো। সেটা কি করতে হবে আমি সেই চার্ট তোমায় করে সাজেস্ট করবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। পৃথিবীতে এমন একটা মানুষ দেখাতে পারবো যার দুঃখ নেই, এমন একটা মানুষ দেখাতে পারবো যার জীবনের 100% সব পাওয়া সে পেয়েছে, এমন একটা মানুষ দেখাতে পারবো যে জীবনে কোনোদিন কোনো বিষয়ে ফেলিওর হয়নি। না, তা হয় না। তাহলে আপনি মানুষ নন, আপনি কম্পিউটার, অথবা আপনি মানুষের তৈরি কোনো রোবট। এই রোবটকেও যদি আমি হাইপোথ্যালামাস অ্যাড করি, রোবটেরও দুঃখ হবে, রোবটেরও আপস অ্যান্ড ডাউনস আসবে, রোবটও ভাববে যে আমার এটা ভালো লাগে। তাই ভালো না লাগা, দুঃখ হওয়া, মনের বিষণ্ণতা আসা, এগুলো কিন্তু সবকটা জিনিসই আসবে। কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে প্রথম যে আমার ভালো লাগা কোনটা, আমার ভালো লাগা কোনটা। সেই ভালো লাগাকে আমাকে ভালোবাসায় কনভার্ট করতে হবে। এই ভালোবাসায় কনভার্ট করাবে কে? আমার ইন্দ্রিয়গুলি। ভালো লাগা থেকে ভালোবাসায় কনভার্ট করাবে কে? আমার মন। আমরা ঠাকুরের দেখি না এখানে তৃতীয় নয়ন আঁকা হয়, আসলে ওটা তৃতীয় নয়নটাই হলো আমার মন। আমার হৃদয় আর আমার মন কিন্তু এক জিনিস নয়। আমার হৃদয় আমাকে রেশনালিটি দেয়, আমার মন আমাকে চেতনা দেয়। আমাদের কাজ এই চেতনাটাকে বাড়ানো, আমাদের কাজ নেগেটিভকে কমানো নয়। বারবার এই লাইনটাই আমি স্ট্রেস দিলাম এই জন্য, তার কারণ আমরা এখানে যত মানুষ আছি তারা প্রত্যেকে কে কোন পরিবারজাত, তার পরিবারে কি কি সমস্যা, তা ব্যক্তিগতভাবে যখন না জানা যাবে তা কোনোদিনই অ্যানালিসিস করা সম্ভব নয়। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কয়েকটা জিনিস তো কমন পেয়েছি। একটা হলো পরিবেশ সবার জন্য এক, মানে নেচার। ব্রেন সবার জন্য ইন্টারনাল কম্পোনেন্টস এক। 3 নম্বরে আমার হাইপোথ্যালামাস এক। আমি যেহেতু মান এবং হুঁশযুক্ত হিউম্যান হয়েছি, হোমোসেপিয়েন্স সেপিয়েন্স হয়েছি, তাই আমার এন্ডরফিন সিক্রিটেড হওয়ার সম্ভাবনা আছে, এটা এক। আমার যেহেতু মান আছে, আমি যেহেতু চেতনা ভেতরে যুক্ত করার চেষ্টা করছি, তাই আমার পক্ষে একটা অর্গানাইজ লাইফ লিড করার জন্য আমাকে যেভাবে ওরিয়েন্ট করে নিতে হয়,
ডায়ুর্নালি সেটা এক, আমার ক্ষুধা আমার তৃষ্ণা এক, আলাদা তাহলে কোথায়? আমার চাওয়া, আমার পাওয়া, আমার না পাওয়া। আমি অনেক সময় বিভিন্ন কাউন্সেলিং সেশনে বলি মানুষকে যে প্রত্যেকে আগে খুব ভালো করে নিজেকে ভালোবাসুন তো। যেদিন আপনি খুব ভালো করে নিজেকে ভালোবাসতে পারবেন, আপনি দেখবেন আপনার মধ্যে চাওয়ার ব্যাপার অনেক কমছে। আপনি যা পাচ্ছেন তাতে আপনি সন্তুষ্ট হতে শিখছেন, আর আপনার যেটা না পাওয়া সেটা আপনাকে অতটা ব্যথিত করছে না। কিন্তু আমাদের কি হয়, আমরা কখনো এটা নিজেকে স্পর্শ করে দেখি না। নিজের বুকে হাত দিয়ে বলুন তো, এখানে যত মানুষ আমি দেখছি, আমার খুব ভালো লাগছে যে 425 জন এই মুহূর্তে ডিরেক্টলি প্ল্যাটফর্মে আছেন। এতগুলো মানুষ একটিবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, যে 24 ঘন্টার মধ্যে যদি আমি 7 ঘন্টা ঘুমোই, বাকি সময়টা আমার এসেনশিয়াল কাজে আরো 2 ঘন্টা, 9 ঘন্টা, 24 থেকে বাদ দিলাম 9, তার থেকে আরো বাদ দিলাম 8, আমার প্রফেশনাল টাইম। বারবার বলছি, ছাত্রাবস্থাও কিন্তু একটা প্রফেশনাল টাইম। তার কারণ ছাত্র থাকাটাই তখন তার প্রফেশন, সেটাই তার জব। যে যে রোলে আছে সেটাই তার জব। এর বাইরে নিজের বুকে হাত দিয়ে সবাই একবার চোখ বুজে ভেবে দেখুন তো, যে প্রতিদিন কতটুকু কোয়ালিটি টাইম আপনার মনকে আপনি দিয়েছেন বা দেন, কতটুকু কোয়ালিটি ভাবনা আপনার মাথাকে আপনি পজিটিভ ভাইবস দেওয়ার জন্য দেন। ভালো করে ভেবে দেখলে দেখবেন সত্যি আমরা সেটা দিই না। কারণ আমি যে একটা মানুষ, আমার যে নেচারে একটা পজিটিভ রোল আছে, এই পজিটিভ রোলটা যে আমি প্লে করলে আমার আত্মা, আমার হৃৎপিণ্ড, আমার মন তথা আমার নিওপ্যালিয়াম এবং আমার এন্ডরফিন পজিটিভ থাকে, আমার হাইপোথ্যালামাস পরিবেশের সাথে বেটার কানেক্ট করতে পারে। এই তথ্যটাই তো আমরা ভুলে গেছি। আমরা সব সময় কি করছি, একটা আনঅর্গানাইজড লাইফে আছি। আমরা সব সময় মানুষের সাথে কি নিয়ে আলোচনা করছি, আমি কি পাইনি। সব সময় কি নিয়ে আলোচনা করছি, আচ্ছা ওর যদি ওটা থাকে আমার কেন এটা নেই। কিন্তু কখনো তো কই এরম ভাবে ভাবছি না, আচ্ছা ওদের তো এইগুলো নেই, আমার কেন এটা আছে। ভাবছি না। তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে আজকে এটা বললাম। এটা আমি কিন্তু প্রতিদিন নিজে করি, যে সকালবেলা উঠে সবার আগে আপনি ধন্যবাদ দেবেন। যেমন আমরা প্রত্যেকে নিজের সমস্যাকে বিশাল বড় করে নিজের কাছে দুঃখ হিসাবে ফেরত দিই, কিন্তু কোনোদিন আমরা ভেবে দেখেছি যে এই যে আমরা জন্মগ্রহণ করলাম, তাতে তো আমার নিজের কোনো কৃতিত্ব নেই। আমি জন্মগ্রহণ করলাম আমার পূর্বপুরুষের, তাদের একটা শুভ চিন্তার জন্য আমি জন্মালাম। কোনোদিন ভেবে দেখেছেন যে একটা মানুষ যার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আজকে এর আগে আমার একটা কাউন্সিলিং ছিল, সেখানে আমি এই কথাটা বলেছিলাম বলে এটাই আমার মনে হলো এখন আরেকবার শেয়ার করি। কোনোদিন ভেবে দেখেছেন যে যে মানুষটা যার একটা কিডনি খারাপ হয়ে গেছে, তাকে হয়তো মেডিকেল সায়েন্স জানালো যে একটা কিডনি আপনাকে রিপ্লেস করতে হবে এবং তার মূল্য পড়বে 20 লক্ষ টাকা। কোনোদিন ভেবে দেখেছিলেন সেই ব্যক্তি যতদিন তার কিডনি দুটো কাজ করেছিল, কোনোদিন কিন্তু সে ভেবে দেখেনি যে তার এই শরীরটা, তার এই মনটা কত কোটি টাকার একটা সম্পদ। তিনি কিন্তু সেদিন উপলব্ধি করলেন, যেদিন তার একটি কিডনি কাজ করা বন্ধ করতে চলেছে, সিগন্যাল দিয়েছে বলে তাকে কোনোভাবে সারা ভারত খুঁজে কোনো একটা কিডনি তার সেল ম্যাচিং করে নিজের কাছে এনে প্রাণ বাঁচানোর চেষ্টা করার জন্য 20 লক্ষ টাকা ব্যয় করার সামর্থ্য তাকে রাখতে হবে, তবে তার কিডনিটা রিপ্লেস হতে পারে। সেদিন প্রথম তিনি ভাবলেন যে তাহলে আমার শরীরের একটা কিডনির দাম এত। ঠিক একইভাবে আমরা যদি একটু একটু, আমি যা পাইনি তা আমি পাওয়ার চেষ্টা করব, ছিনিয়ে নয়, অর্জন করে। কিন্তু যা আমি পেয়েছি তার জন্য যদি নিজের মধ্যে একটা তৃপ্তি অনুভূতি হয়, সঙ্গে সঙ্গে আপনি জানবেন এই যে আপনি একবার তৃপ্ত হলেন, একটা বুক ভরে শ্বাস নিলেন, সঙ্গে সঙ্গে আপনার শ্বাস নেওয়ার ওই অক্সিজেনটা আপনার শরীরের প্রত্যেক কোনায় কোনায় প্রত্যেকটা সেলের কাছে বার্তা গেল, সেলটা একবার করে এনার্জাইজ হলো।
একইভাবে ভেবে দেখুন, উল্টো রিভার্সটা ভাবুন। আমি প্রতিনিয়ত ভাবছি এটা করলো, আমাকে এটা করতেই হবে, কেন আমি ওটা করতে পারলাম না, ও ওটা নিয়ে গেল, আমি ওটা পারলাম না। একইভাবে আপনি তৃপ্ত হওয়ার যে অনুভূতিটা আপনি শিরায়, উপশিরায়, নার্ভে, রিসেপ্টারে ছড়িয়ে দিতে পেরেছিলেন, এটাও আপনি ছড়িয়ে দিলেন। বেরিয়ে আসুন শরীর থেকে, বেরিয়ে আসুন মন থেকে। ভাবুন তো একটা বার, যদি আমি আমার হাতের একটা অংশ নিয়ে প্রতিদিন দেওয়ালের একটা জায়গায় ধাক্কা মারি, একটা দিন দেখবো দেওয়ালটার প্রাণ নেই, কিন্তু তার ওই অংশটা ভেঙে পড়েছে বা চির খেয়েছে, এবং আমি যে জায়গাটা দিয়ে ধাক্কা মারছি সে জায়গাটায় আর কোনো সেন্সেশন হচ্ছে না। এর মানে কি? আমি আমার সমস্ত রিসেপ্টরকে ওখানে অকেজো করে ফেলেছি। কিন্তু ভেবে দেখুন তো, আমি আমার যা নিয়ে জন্মেছি আর যা নিয়ে পৃথিবী থেকে যাব, তার কোনোটাকেই কি আমি ইচ্ছা মতো রিপ্লেস করতে পারি? পারি না। আপনি একটা দামি মোবাইল কিনেছেন, মোবাইলটার দাম হতে পারে স্বল্প দামি 10,000, মোবাইলটার দাম হতে পারে 50,000। একটু ভেবে বলুন তো, সেই মোবাইলটাকে যদি আমি 48 ঘন্টা চার্জ না করি, মোবাইলের অনেক টেকনোলজিক্যাল অ্যাপস থাকতে পারে, সেই অ্যাপস গুলো এনার্জাইজ থাকে? থাকে না। আপনি একটা গাড়ি কিনেছেন, সেই গাড়িটাকে যদি আপনি তাকে যদি রেগুলার ইন্টারভ্যালে আপনি যদি তার অয়েলিফিকেশন না করান, তাকে যদি সার্ভিসিং না করান, আপনার সেই গাড়িটা আপনাকে ঠিক মতো পথ পথে সঙ্গী হয়? এবার ওখান থেকে আপনি ফিরে আসুন, আপনিও একটা যন্ত্র, যার মন আছে এবং তাকে চালানোর জন্য হৃৎপিণ্ড আছে, তাকে চালানোর জন্য ফুসফুস আছে, তারও তো চার্জ লাগে। তা সেই চার্জটা কে দেবে? আপনার চার্জটা আপনি আপনাকে দেবেন। আপনার চার্জটা পরিবেশ হাইপোথ্যালামাসের মাধ্যমে আপনাকে দেবে। আপনার চার্জটা আপনার প্রাণায়াম, অর্থাৎ আপনার মনঃসংযোগ এবং শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, সে দেবে আপনাকে। আপনার পাশে কোনো ভালো মানুষ, বুঝুন, এটা তো ম্যাডাম খুবই একটা আপেক্ষিক শব্দ বললেন, ভালো মানুষ। ভালো মানুষ অর্থাৎ যার কথায় আপনার মনে হচ্ছে যে আমি এন্ডরফিন পজিটিভ পাচ্ছি, সেটা আপনার জন্য ভালো। আমি কিছু শিখতে পারছি, আমি কিছু মরালস পাচ্ছি। আপনি যদি বিবেকানন্দর কথায় আপনি যদি যান, তাহলে বিবেকানন্দ আমাদের কি বলে গেছিলেন? স্ট্রেংথ, ইট ইজ রিকোয়ার্ড ইন লাইফ। আর ডেথ কি? উইকনেস ইজ ডেথ। তাহলে আমি আমার শক্তিকে নিয়ে বেশি আলোচনা করব, নাকি আমার অক্ষমতাকে নিয়ে বেশি আলোচনা করব? আমার ভাবতে খুব আজকাল অবাক লাগে, এবং আমি আমার নিজের বিভিন্ন ক্ষেত্রেও গিয়ে দেখি, তিনটে মানুষ এক জায়গায় হলেই তারা কেউ কিন্তু এটা নিয়ে আলোচনা করে না। এই জানো তো, আমি না পরপর 10 দিন সকালবেলা মর্নিং ওয়াক করলাম, প্রাণায়াম করলাম, আমার শরীরটা মনটা কত সতেজ হলো। কিন্তু তারা এটা নিয়ে আলোচনা করে, এই জানো তো, তোমারও হজম হচ্ছে না, না আমারও হজম হচ্ছে না। জানো তো, তোমার ছেলেটাও পড়াশোনা করে না, আমার মেয়েটাকেও না একদম পড়াশোনা করাতে পারছি না। করব, আমরা এগুলো সবই করব, কিন্তু আমরা এক্সচেঞ্জটা করব পজিটিভের। কেন? যেভাবে আমি 48 ঘন্টা মোবাইলকে চার্জ না দিলে মোবাইলের অত কার্যকারিতা, অত টেকনোলজি মুখ থুবড়ে পড়ে, একটাবার ভেবে দেখুন তো, যবে থেকে আপনি আপনাকে বুঝতে শিখেছেন, বড় হতে শিখেছেন, তারপর থেকে কদিন আপনি আপনার হাইপোথ্যালামাসকে চার্জ করেছেন? করেননি। আপনি আপনার শরীরকে চার্জ করেছেন? করেননি। আপনি আপনার মনকে চার্জ করেছেন? করেননি। তাহলে আমাদের ভেতরে একটা মোবাইল, সে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তাকে যদি চার্জ করা প্রতিনিয়ত আমরা ভেবে নিতে পারি, তাহলে আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমরা কি আজকে এই জায়গাটা ভেবে নিতে পারি না, যে এই মহামূল্যবান আমার জীবনটাকে সুন্দর করার জন্য পজিটিভ থিঙ্কিং, ভালো লাগা, সেগুলো দিয়ে আমি আমাকে প্রতিদিন সকালবেলা চার্জ করব, রিচার্জ হব, আমি আমাকে আরো ভালো কাজে নিয়োজিত করব। এবার আপনি বলবেন, ম্যাডাম চারিদিকটাও তো একটা ফ্যাক্টর।
ঠিক, একদম ফ্যাক্টর। কিন্তু মাথায় রাখবেন 3 দিন বৃষ্টি হলো মানে কিন্তু ভুলে যাবেন না সূর্য উঠছে না, এটা ভাববেন না। মেঘ আছে, মেঘের পেছনে কিন্তু সূর্য আছে, সূর্যোদয়ও হচ্ছে, দিনের শেষে সূর্যাস্ত হয়ে সে কিন্তু এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধে যাচ্ছে। অর্থাৎ খারাপ যতই থাকুক ভালো থাকবে না এটা হয় না, কিন্তু জানবেন ভালো নীরবে কাজ করে, খারাপ ক্ষণিকের হয়তো, তাই তাকে অনেক বেশি সোচ্চারে জানান দিতে হয়। আপনি একজন বুদ্ধিদীপ্ত জীব, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জীব। আপনি এবার চয়ন করুন যে আপনি আপনাকে রিচার্জ রেখে, পজিটিভিটিতে ভরে রেখে, এন্ডরফিন পজিটিভ রেখে, জীবনযাপন জীবনচর্যা বোধের মধ্যে দিয়ে চলে প্রতিনিয়ত নিজেকে একটা নতুন দিন দেবেন, নাকি প্রতিদিন একটু একটু করে দেখছেন, না এখনো তো আমার মোবাইলটায় চার্জ আছে, ঠিক আছে ওটা তো কালকে 81% ছিল, ঠিক আছে দরকার নেই, আজকে 18%, ঠিক আছে এখনো তো 18% আছে। আপনি যখন সেটাকে 3%-এ নিয়ে আসবেন, একটু ক্যালকুলেট করে দেখুন তো 3 থেকে তাকে 100-এ নিতে গেলে সময়টা বেশি লাগবে, নাকি তাকে 25% অবস্থাতেও যদি আপনি চার্জে দেন কোন সময়টা বেশি লাগবে? অবশ্যই আপনি যখন 3%-এ নিয়ে গেলেন আপনাকে ফেরাতে অতটাই সময় লাগবে। এটাই এখন আমাদের কাছে মেন কারণ যে আমাদের এত আমরা কি ভাবি সব সময়, যেহেতু আজকের নামাঙ্কিত অনুষ্ঠান বা নামাঙ্কিত সেমিনারে আমরা রয়েছি, তার নাম দুঃখ, অবসাদ, আনন্দ। তাই কয়েকটা জায়গা বলি, যে আমরা বলি না দুঃখ, দুঃখ কি জানেন? দুঃখ কিন্তু কোনো একটা কংক্রিট আইটেম নয়, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফিল। আমার লাইফে কোনো একটা স্ট্রেসফুল ঘটনা এলো, সেটা আমার কাছে, কারুর কাছে ওই একই ঘটনা আনন্দের, কারুর কাছে একই ঘটনা দুঃখের। কিরাম ভাবে? ধরে নেওয়া যাক, যেমন আপনাদের সাথে আপনাদের মতো মানুষকে পাশে পেলে শেয়ার করতে ইচ্ছে করে, আগামীকাল আমি একটুখানি বাইরে যাব, একটা বড় মৈত্রী উৎসব হচ্ছে, যেটা পাহাড় এবং সমতলের মৈত্রী মৈত্রী কালচারাল এক্সচেঞ্জ উৎসব হচ্ছে। একবার একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনাদের মধ্যে হলে অনেকেই পারবেন, আবার অনেকেরই মনে হবে সে কি, কালকে একটা 30 জনের টিম নিয়ে একটা এত বড় কালচারাল এক্সচেঞ্জে ম্যাডামকে বাইরে যেতে হবে, আর আজকে ম্যাডাম এরকম শান্ত নিথর ভাবে আমাদের সাথে কথা বলছেন। আমার কাছে এটা আনন্দ। কেন আনন্দ বলুন তো? যে আমি এই ইভেন্টটাকে ম্যানেজ করতে পারি। আবার একই পয়েন্ট কারুর কাছে প্রচন্ড দুঃখ, সে মনে করতে পারে উফ আমি কি করব, কালকে আমার এত বড় একটা ইভেন্ট রয়েছে, আমার আজকে প্রচুর টেনশন, না না আজকে রাত্রে খাওয়া যাবে না, আজকে ঘুম আসছে না। একই ঘটনা, আপনি আপনাকে কিভাবে সিগনালিং করবেন তার উপরে সেটা আপনার কাছে আনন্দের না সেটা আপনার কাছে স্ট্রেস, সেটা আপনি নির্বাচন করবেন। কোনো বিজ্ঞানী, কোনো সাইকোলজিস্ট কেউ আপনাকে সেটা বলে দেবে না, সবাই ধরিয়ে দেবে, আপনাকেই সেটা নির্বাচন করতে হবে। একটি বাচ্চা কালকে তার পরীক্ষা, সে যদি আজকে ভাবে আমার তো সবটা রিভিশন হয়ে গেছে, চলো আমি আধ ঘন্টা একটু ভালো করে একটা দাবা খেলে নিই একটা, আমি তার মা হলে তাকে কিন্তু সাপোর্ট করব, এনকারেজ করব। কেন? আমি তার কনফিডেন্সটাকে আরো হাই করব, যে তার মানে সে দাবা খেলার মনঃসংযোগ করতে পারছে, মানে কালকের পরীক্ষাটার জন্য সে কতটা কনফিডেন্ট। আর যে কালকের জন্য কনফিডেন্ট নয়, সে আজকে বসে পড়াটাও ঠিক মতো হয়তো করতে পারবে না, দাবা খেলা সে তো স্বপ্নেও ভাবতে পারবে না। তাহলে এটা কিসের উপর মানে এটা কিসের উপর নির্ভর করবে? আপনার চয়ন, আপনার অ্যাকসেপ্টেন্স, আপনার একটা ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গি। বাচ্চাটার ক্ষেত্রেও তাই। অর্থাৎ কোনো একটা ঘটনা আমার কাছে স্ট্রেসফুল ইভেন্ট নাকি জয়ফুল ইভেন্ট, তার তার নির্মাণকারী শিল্পী কিন্তু আমি নিজে। আরেকটা জায়গা বলি, পার্সোনালিটি। দেখবেন এটা একটা খুব বড় বিষয়। প্রত্যেকে যারা আছি, বিশেষত আমরা প্রত্যেক সিনিয়র যারা আছি, তারা প্রত্যেকে এটা হয়তো প্র্যাকটিস করি, আর না হলে কাল থেকে করব। যে 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 আছি, যে অবধি দায়িত্ব নিতে শিখেছি তার থেকে আরেকটু দায়িত্ব নিতে শিখবো। আর ছোটরা যারা আছেন তাদের ক্ষেত্রে তো আমি বলবো, তোমরা নিজেরা নিজেদের সাধ্যের মধ্যে যে কাজটা করবে ভাববে সেটাকে পুরো যেখান থেকে শুরু করছো যেখানে শেষ করা দরকার, শুরুর থেকে শেষ সবটাই নিখুঁত করে মালার মতো করে গাঁথো। একটা ঘটনা
তুমি যেই করতে পারলে তোমার সেটা কনফিডেন্স লেভেল গ্রো করলো, সঙ্গে তোমার ফেদারিং হলো ইওর পার্সোনালিটি। কেন? এই পার্সোনালিটি বিল্ড আপ হওয়াটা, একজন অত্যন্ত বিদ্বান ব্যক্তি যার অনেক এডুকেশন আছে তারও পার্সোনালিটি কম থাকতে পারে, আবার যে হয়তো অতটা শিক্ষা পাওয়ার তার সুযোগ হয়নি তারও কিন্তু অনেক পার্সোনালিটি থাকতে পারে। দিস ইজ অ্যান ইনহেরেন্ট কোয়ালিটি। সেই কোয়ালিটিটাকে জাগাতে হয়। সেটা ছোটদের ক্ষেত্রে বড়রা হেল্প করে, ছোটরা নিজেদের হেল্প করে, আমরা আপনাদের সবার জন্য আছি। তার মানে কি, আমার যখন পার্সোনালিটি ডিসঅর্ডার হয় তখন আমার মধ্যে দুঃখ আসে, সেই দুঃখকে বাড়তে বাড়তে জমিয়ে রাখতে রাখতে আমার মধ্যে অবসাদ সৃষ্টি হয়। আর সেই অবসাদ যখন আমার মধ্যে বাড়তে থাকে, আনন্দের অনুভূতি ওই যে 100 থেকে বিয়োগ করুন, বলেই তো দিয়েছি তার ফর্মুলা আগে। বিয়োগ করতে থাকবেন, ঠিকই আপনি কি দেখবেন যে আপনার সেই অনুভূতি ক্রমশ ডাউন হতে থাকছে। তাহলে আনন্দ তো বিয়োগই হয়ে গেল। এই প্রসঙ্গে আরেকটা জায়গা আসি, সেটা হলো ফ্যামিলি হিস্ট্রি। সেটা এখানে আমরা পেডিগ্রি নিয়ে এখানে বিশেষ বলবো না। যদি কারুর ব্যক্তিগতভাবে আমার সাথে বসার প্রয়োজন হয়, আমরা সবসময় যে আপনারা যত আমাদের সাথে দূর থেকে বুঝে যাবেন তত ভালো, যত কাছ থেকে বোঝাতে হবে ততই আমাদের মন ভারাক্রান্ত হয় যে তাহলে কি সত্যি সোসাইটিতে ক্রাইসিস তৈরি হচ্ছে। তথাপি যাদের লাগবে সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি এটা কিন্তু একটা বড় জায়গা। যেমন আমি উদাহরণ দিই, একটু আগে আমি আরেকটা হেলথ হেলথ ম্যানেজমেন্ট সেমিনারে ছিলাম, বিং আ নিউট্রিশনিস্ট। তো তখন আমি আমার ওখানে সিনিয়রকে আমি বলছিলাম, তোমার কি দেখে মনে হচ্ছে যে এই এখন বাজে 7টা 10, এরপর জাস্ট ফিরেই আমি 7:30টায় আরেকটা ইম্পর্টেন্ট সেমিনারে ঢুকবো, তারপরে আমাকে লাগেজ প্যাকিং করতে হবে, একার নয় 29 জনের লাগেজ প্যাকিং করতে হবে। বলো না, সত্যি মানে ম্যাডাম তোমায় দেখলে না কিছু বোঝা যায় না। আমি একবার সঙ্গে সঙ্গে কাকে ধন্যবাদ দিলাম জানেন? আপনারাও এগুলো করবেন। আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ দিলাম আমার স্বর্গত পিতা এবং আমার স্বর্গত মাকে। কেন বলুন তো? আমার বাবা ছিলেন একজন ক্লাস 1 গেজেটেড অফিসার। তিনি সবসময় একদম ফাটে বাটে কাজ করতেন, তাকে আমি পাইনি, জিনটা তো আমার মধ্যে তিনি রেখে গেছেন। আমার মা ছিলেন একজন শিক্ষক, আমি জীবনে তাকে কখনো দেখিনি যে শিক্ষকতা করতে তিনি কখনো টায়ার্ড ফিল করেছেন। এবার আপনি মিলিয়ে নিন, ফ্যামিলি হিস্ট্রি থেকে বাকি আর কোনো জায়গায় আমি গেলাম না। তা আমার বাবাও আমাকে একটা পজিটিভ বার্তা জিনের মাধ্যমে দিয়ে গেছেন, আমার মাও আমাকে একটা পজিটিভ বার্তা দিয়ে গেছেন। তো আমি তাহলে কি করব, তারপর সেটাকে নেগেটিভে নিয়ে যাব, নাকি আমি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিজের যোগ্যতায় নিজের পার্সোনালিটিতে আরো সেটাকে বাড়াবো? আপনিও সেটা পারেন, কিন্তু আপনি হয়তো আজকের আগে এভাবে ভাবেননি যে আপনি পারেন। আমি আপনাকে বলবো, আপনি কি পারেন না সেটার ক্যালকুলেট করবেন না, আপনি ভাবুন যে আপনি পারেন। আপনি যতবার বলবেন আপনি পারেন, ততবার দেখবেন পরের দিন আপনি আগের দিন যেটুকু পেরেছেন তার থেকে আরেকটু বেশি পেরেছেন। আরেকটা আমাদের খুব অবসাদের জায়গা তৈরি হয়, সেটা হলো অসুস্থতা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আজকে আমি আমাদের আলাপচারিতা শুরু করেছিলাম কিন্তু শারীরিক সুস্থতা এবং মেন্টাল, মানসিক সুস্থতা দিয়ে। জানবেন, আপনার এই মন্দিরটাকে যদি আপনি সাজিয়ে গুছিয়ে মেনটেন করতে পারেন, আপনার জীবনের অর্ধেক কষ্ট ওখানেই লাঘব হয়ে যাবে। একটা উদাহরণ দিই, ধরুন আপনার বাড়িতে 10 জন গেস্ট আসবেন, আপনার শরীরটা খুব খারাপ, কিন্তু আপনি গেস্টকে না বলতে পারছেন না। আপনার কিন্তু তখন ওই গেস্ট অ্যাটেন্ড করার মধ্যে যে অনাবিল আনন্দ আছে, আপনি কিন্তু ওই আনন্দ থেকে বঞ্চিত হলেন। আপনি কিন্তু বঞ্চিত হতে চেয়ে বঞ্চিত হননি, আপনার শরীর আপনাকে বঞ্চনার স্বীকার করলো। তাহলে আপনি আপনি কেন গেস্ট এলে ভালো লাগলো না সেটাতে অধিক গুরুত্ব দিয়ে ভাববেন, নাকি আপনি সেভাবেই কনসালটেশন নেবেন যে আপনার হেলথকে কি করে রিভাইভড জায়গায় রাখা যায়, যেখানে আপনি চাইলেই যা খুশি করতে পারবেন। উদাহরণ দিয়ে বলি, আমার বাড়িতে প্রায় মানুষজন আসে, আমরাও ভালোবাসি, তারাও ভালোবাসে। এবার আপনারা বলতে পারেন, ম্যাডাম আপনি এত ব্যস্ত থাকেন, কখন গেস্ট এলে তাদের জন্য দেখভাল করার সময় পান? বিশ্বাস করুন, সেদিন সকালবেলা থেকে উঠে আমি মনের আনন্দে রান্না করতে বসি। কেন? আমি বললাম না, কাজকে ভালোবাসুন, সেদিন আমি ভাবি আমি শেফ,
আমার বাড়িতে এতগুলো মানুষ আসবে, কি আনন্দ, আমি এতগুলো মানুষের সাথে এতটা সময় কাটানোর সুযোগ পাবো। অর্থাৎ এটা দিয়ে কি বলতে চাইলাম, আমার শরীরকে যদি আমি সুস্থ রাখতে পারি, মন 50% সুস্থ হয়ে যাবে। শরীর আর মন যদি 75%-এর বেশি সুস্থ থাকে, আমার আনন্দের মাত্রা বেড়ে যাবে। এবার যোগ বিয়োগে আবার 100-এ ফিরে যান। আমার যদি আনন্দের মাত্রা বেড়ে যায়, তাহলে আমার দুঃখের মাত্রা কমবে। আর দুঃখের মাত্রা কমলে অবসাদ তৈরি হওয়ার সুযোগ পাবেন। এ তো আমাদের উৎসেচকের বিক্রিয়ার মতো। আমি উৎসেচকের বিক্রিয়া, এনজাইম আর সাবস্ট্রেটের যদি বিক্রিয়া শুরু করি, প্রথমেই কি আমার প্রোডাক্ট আসে? প্রথমে তো বিক্রিয়া শুরু হয়। তো এটাও সেরকম, যখনই পজিটিভ বিক্রিয়াগুলি শুরু হবে, আমার নেগেটিভ গুলি তো কমতে থাকবে অটোমেটিক্যালি। এটা যদি না হয়, আমরা যদি নিজেকে ভালো রাখতে না পারি, তাহলে আমার কি কি ক্ষতি হতে পারে। এবং মাথায় রাখবেন, আনন্দ সবার, সমস্যা ভীষণভাবে ব্যক্তিগত। কিরাম, তা আপনাকে কুড়ে কুড়ে খাবে, তা আপনার সবকিছুর ওপর প্রভাব ফেলবে। আপনার যে সোসাইটিকে দেওয়ার অনেক বড় একটা জায়গা ছিল, সেটা আপনি দিতে পারবেন না। আপনি ওই সারাক্ষণ আপনার সমস্যার পিছনে ঘুরবেন গোল গোল করে, কিন্তু সমস্যাকে টাচ করতে পারবেন না। তাই সমস্যার পিছনে দৌড়ানোর থেকে সমাধানের পেছনে আমি যদি আমার পজিটিভ মাইন্ডকে বেশি কাজ করাই, তাহলে কিন্তু সমস্যা কখন আস্তে আস্তে লস অফ হ্যাবিচুয়েশনে কমতে থাকবে, সেটা আপনি বুঝতেই পারবেন না। আর সেটা বোঝার আপনার দরকারও নেই। আপনার ভালো থাকাটা লক্ষ্য। যদি আপনি সমস্যাকে বাড়তে দেন, তাহলে আপনার কি কি হতে পারে? প্রথম যেটা আপনার হতে পারে, স্লিপ ডিসঅর্ডার। স্লিপ ডিসঅর্ডার কি? অনেকেই আমি জানি হয়তো ইনবক্সে লিখছে যে ম্যাডাম, আমার 1টার আগে ঘুম আসে না। কেউ বলবেন আমার 8:30টার আগে ঘুম ভাঙে না। সবই আপনি বলছেন, কারণ আপনি দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলিকে আপনার সাথে আছে, সেটাকে মাথাকে অভ্যস্ত হতে সুযোগ দিয়েছেন। কোনো একটা জায়গায় শার্পলি ওই সুযোগ আপনাকে কাটতে হবে, তবেই আপনি ভালোই ঢুকতে পারবেন। আপনি একটা দরজা বন্ধ থাকলে, একটা ভিতরে একটা, আপনি জানেন খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে, তার গ্রিল যদি বন্ধ থাকে, আপনি ঢুকতে পারবেন? পারবেন। তাহলে দরজা খুলেই আপনাকে ঢুকতে হবে। একইভাবে আপনি ভ্যাটের পাশ দিয়ে গেলে, আপনি না চাইলেও আপনাকে গন্ধটা নিতেই হবে। কিন্তু একটা সুবাসিত জায়গায়, একটা সুন্দর জায়গা সাজানো গোছানো যদি একটা পার্ক হয়, তার দরজা যদি বন্ধ থাকে, আপনি দৃষ্টিলোকন করতে পারবেন, কিন্তু আপনি তার মধ্যে থেকে সেটা উপভোগ করতে পারবেন কি? পারবেন না। ধরে নিন না, আপনি নিজে সেই একটা ক্ষেত্র, যেটা হলো একটা সাজানো বাগান, সেই বাগানের মনের দরজাটা পজিটিভলি যদি খুলে না রাখি, আমার আনন্দ ঢুকবে কোন পথে? আর ভেতরে তো দুঃখ জন্মগ্রহণ করছে। দুঃখ জন্মগ্রহণ করছে, সে বাড়ছে, সে বেড়ে বেড়ে তার ডালপালা হচ্ছে। সেই ডালপালা হওয়ার পরে সে বিস্তার লাভ করছে, মহীরুহ হচ্ছে। তখন আমরা তাকে গাল ভরা একটা নাম দিলাম, যে আমাদের কাছে যখন আসবেন, আমরা ওটাকে অ্যানালিসিস করে কি বলবো, আপনার বাইপোলার ডিসঅর্ডার হয়েছে। বা আমরা বলবো আপনি আন্ডার স্ট্রেস প্রফেশনটাকে করছেন। ঠিক, আপনি সেটা করছেন, কিন্তু আপনার সেটা শেখাটা খুব জরুরি নয়। আপনি আনন্দ জীবনে কোন কোন ক্ষেত্র থেকে পেতে পারেন, ছোট্ট একটা জায়গা থেকেও আনন্দ আপনি পেতে পারেন। সেটাকে উপভোগ করার জন্য নিজের ক্ষেত্রটাকে প্রস্তুত করে রাখাটা আপনার কাজ, দুঃখ তাড়ানো আপনার কাজ না। অবসাদ কেন এসেছে সেটা আমাদের কাজ, রুট খুঁজে বার করা আপনার কাজ নয়। আপনি ওগুলোকে আসতে দেয়া না দেয়ার মালিক আপনি নন। আপনি আনন্দ জীবনটা একটাই, সেই জীবনটায় অনেক ভালো কাজ করে যাওয়ার জন্য অনেক সময় দরকার। তো সেই সময় থেকে যদি নেগেটিভ কাজ সময় কেড়ে নেয়, আমি ভালো কাজ করব কখন? সময় তো কনস্ট্যান্ট। তাই আপনি ভালো কাজকে বাড়িয়ে যান, ভালো থাকার অনুভূতিকে বাড়িয়ে যান, ভালো রাখার চেতনাকে আরো বেশি নিজের সাথে যুক্ত করুন। অটোমেটিক্যালি খারাপ রাগ চলে যাবে। স্লিপ ডিসঅর্ডার, মানে আমার এমনও দিন গেছে, আপনাদের কি মনে হয় যে আমার জীবনে কোনো দুঃখ নেই? এটা হয়, আমি তো রোবট নই। নিশ্চয়ই আছে। আমার সারাদিনের পর যখন মনে হয় সকালে দুঃখ হয়েছে, সারাদিনের পর যখন আমার, ধরুন আমি 10:30, আমি একটু আর্লি শুয়ে পড়ি। আপনি আচরি ধর্ম পরে কি শিখাও, যা নিজেই করি না, নিজের জীবন চর্যা বোধে জানি, তা আমি বলবো কেন? আর বললে 437 জন শুনবেন কেন? যা আমি প্রতিদিন করব, তাই আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো। যা আমি মাঝে মাঝে করব,
তা বলার মধ্যে আমার কনফিডেন্স থাকবে না, আর সেই বলার চোখ আপনাকে উদ্বুদ্ধ করতে পারবে না। তাই আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো সেই সারাদিনের পর তখন হয়তো আমার মনে পড়েছে যে আমার কোনো একটা ব্যাপারে রাগ হয়েছিল বা দুঃখ হয়েছিল। বিশ্বাস করুন, সারাদিনের ভালো কাজ আমাকে এত আপ্লুত করে দেয়, আমি আপন মনে সঙ্গে সঙ্গে গিয়ে আমার মতো করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে আমি তো ভুলেই গেছি যে আগের দিন আমার কি কারণে দুঃখ হয়েছিল। তার মানে কি আমার দুঃখ হয়নি? আমি দুঃখকে স্থান কতটা দেব এটার মালিক আমি, আমার জীবনের মালিক আমি। আমার জীবনে অন্য কেউ হেঁটে দেখিয়ে দিয়ে যাবে না। সেটা একটা শিশু হতে পারে, একজন প্রাপ্তবয়স্ক হতে পারেন, যে কোনো জেন্ডারের মানুষ হতে পারে, বা একজন জেডিয়েট্রিক পার্সন হতে পারে, মানে একজন মানে আহ, বয়স্ক একজন মানুষ হতে পারে। জীবনটা আপনার। এই জীবনটাকে ভালো রাখার জন্যই আপনাকে জীবনটা উপহার দেওয়া হয়েছে। জীবনটাকে দুঃখে ভরিয়ে রাখা, আমরা গার্বেজ কোথায় রাখি বলুন তো বাড়িতে? যে কথাগুলো বলছি ভালো করে আপনারা নিজেরা ভাববেন, দেখবেন যে এত প্রাসঙ্গিক হয়ে যাবে নিজের জীবনের সাথে। আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো, যে আপনার ড্রয়িং রুমে আপনি গার্বেজ রাখেন? রাখেন। আপনার বেডরুমে আপনি গার্বেজ রাখেন? রাখেন না। আপনি কোথায় রাখেন? আপনি রাখেন আপনার রান্নাঘরের কোনায় একটা জায়গায়। তাও পরদিন সকাল হলেই আপনি ব্যস্ত হন ওই গার্বেজটাকে ফেলে দেওয়ার জন্য। একইভাবে কাল সকাল থেকে প্রত্যেকে প্র্যাকটিস করুন, আমার মধ্যে যে খারাপ যে জায়গা আছে সেগুলি আমার গার্বেজ। একটা করে গার্বেজ আমি আমার থেকে হাটিয়ে দেবো। বলবেন ম্যাডাম এগুলো বলা সোজা, করা কঠিন। ঠিক, করা কঠিন, কিন্তু দুঃখে নিমজ্জিত হয়ে যাওয়া। টাইটানিকও তো প্রথম যাত্রাতে নিমজ্জিত হয়ে গেছিল, সেটা কি খুব সুখের? নয় তো। যে জাহাজগুলি তার সাকসেসফুল ভয়েজে যাচ্ছে, সেটাকেই তো আমাদেরকে দেখতে হবে। একজন নাবিক টাইটানিক ডুবে গেছিল ভেবে কি জাহাজের স্টিয়ারিংটা ধরবেন? নাকি এতগুলো মানুষকে নিয়ে একটা সাকসেসফুল ভয়েজে যাব সেটা ধরবেন? আপনি তো সেই চালক, আপনার জীবনের চালক তো আপনি। তাহলে আপনি সেই গার্বেজটাকে একটু একটু করে কমাবেন, সাইডে রাখবেন, মাঝখানটা ভর্তি করে, হৃৎপিণ্ডের মাঝখানটা ভর্তি করে, হাইপোথ্যালামাসের মাঝখানটা ভর্তি করে, মনের মাঝখানটা ভর্তি করে, অঙ্গ প্রত্যঙ্গ অনুভূতিতে ভর্তি করে, গার্বেজের মতো করে দুঃখকে কেন রেখে সেই গার্বেজ আপনি 4 দিন ক্লিয়ার করলেন না? ধরে নিন ওই গার্বেজ তখন ওখানে আপনার পিউট্রিফ্যাকশন শুরু, মানে পচন শুরু হয়ে যাবে। ওটাই আপনার মনের অবসাদ। আপনি যখন প্রতিদিন সকালবেলা লোকে হুইসেল দিলে গার্বেজ ফেলে আসেন, সেই হুইসেলটাই তো আপনাকে দিতে বলছি আপনার জীবনের জন্য। সকালবেলা উঠে সূর্যের যে প্রথম আভা, সেটার মধ্যে যে রেজ গুলো আসে, সেটা নিজের শরীরকে অ্যালাউ করুন। আপনার ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হতে দিন। আপনার মনকে, আপনার হাইপোথ্যালামাসকে পাওয়ার দিন। কি পাওয়ার? পজিটিভ পাওয়ার দিন। তার মানে কি হলো? পজিটিভ পাওয়ারটা যেই আপনি দিলেন, আপনার ভেতরের নেগেটিভটা সরে গেল। অর্থাৎ হুইসেল বাজালে আপনি গার্বেজ ফেলতে যান, এইটা হলো আপনার হুইসেলের কাজ করুক। আপনার গার্বেজ মন থেকে সরতে থাকুক। এই যত সরতে থাকবে, আপনার স্লিপ ডিসঅর্ডার হবে না। আপনার স্লিপ ডিসঅর্ডার না হলে আপনার স্লিপ অ্যাপনিয়া হবে না, অর্থাৎ রাত্রিবেলা ঘুমের ডিস্টারবেন্স। তার থেকে আপনার লস হবে অ্যাপেটাইট, মানে আপনার খাদ্যের প্রতি অনীহা। খাদ্যের প্রতি অনীহা কেন হবে না? আপনি যা খাদ্য খাচ্ছেন, আপনার চোখ বলছে এটাতেও আমার শরীরে একটা অস্বস্তি তৈরি হবে, ওটা খেলেও আমার, এটা তো আমার ঠিক চলে না। আপনার সবই চলে, আপনার শুধু চলে না যেটা, সেটা হলো দুঃখকে লালন পালন করা। দুঃখকে কেউ লালন পালন করবেন না। দুঃখকে যত লালন পালন করা হয় না, তত আমাদের কনসেন্ট্রেশন ডিসেন্ট্রালাইজড হয়ে যায়। আমি একজন স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমি কাজও করছি। তো ভেরি গুড। এটা অনেক সময় হ্যান্ডেল করতে আমার একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা। অফেন মাথায় কোয়েশ্চেনটা আসে যে আমার পারপাস এত কিছু করবার জন্য বা আলটিমেট অবজেক্টিভটা কি হতে পারে। তো এটা একটা সেলফ ডাউটের মতন আমি অনেক সময় আই পার্সোনালি এই প্রবলেমটাতে ফেস করি। তো এটাকে ওভারকাম করার জন্য কি হতে পারে? আমি যদি একটু, আমাকে সেটাকে আমি অনিরুদ্ধ তুমি কিভাবে যদি লিখি? একটু আমায় জানাও যে তুমি এমসিএ করছো, থার্ড সেম শুনলাম, আর জাস্ট ওয়ান লাইনার যে তুমি পাশাপাশি কি জব বা কি প্রসপেক্টিভ কাজ করো, সেটা যদি এক লাইনে ওয়ান লাইনার বলো আমায়। অ্যাকচুয়ালি ওটা ম্যাম একটা স্টার্ট আপে আমি কো ফাউন্ডারও আছি। এবার তোমার কি প্রশ্ন বলা হয়ে গেছে? আমি বলবো। হ্যাঁ ম্যাম, আপনি বলুন। দেখো, প্রথম কথা, তুমি যখন একটা স্টুডেন্টশিপে থেকে
তুমি যখন একটা কো স্টার্টার বা কো ফাউন্ডার হিসেবে একটা স্টার্টআপ প্রজেক্টকে ধরেছো, এটা সম্পূর্ণভাবে একটা সিগন্যাল দেয় যে তোমার মধ্যে সেই পাওয়ার আছে, সেই পোটেনশিয়ালিটি আছে। কিন্তু তোমার স্টুডেন্টশিপ শেষ হয়নি, তারপরে আসলে স্টুডেন্টশিপটা কিরাম হয় জানো? স্টুডেন্টশিপ শেষ হয়, তারপরে একটা প্রফেশনাল একটা মানে তার গ্রুমিং লাগে, প্রফেশনাল গ্রুমিং লাগে, তারপরে সে তার প্রফেশনাল কেরিয়ারে ঢোকে। ইটস আ ব্রিজ, মাঝখানের একটা সময় থাকে যেটা ব্রিজিং করতে হয়। তুমি দুটো একটা প্যারালালি করতে, একটা কাজ করতে করতে আর একটাতে ঢুকেছো, তোমার যেটা সমস্যা হচ্ছে সেটা খুব একটা তোমার সমস্যা হবে না। তুমি যেটা হয়তো নিজে বুঝতে পারছো না, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি তোমার নষ্ট করার সময়টাকে কমাতে থাকো। অর্থাৎ তুমি যা যা কাজে বেশি সময় ব্যয় করতে সেগুলোকে আগে কমাও, করলে তোমার একটা কনসেন্ট্রেটেড টাইম বেরোবে। তার থেকে তুমি এফেক্টিভলি বাদ দাও, তোমার যে স্টাডিটা করছো সেই স্টাডিটার পিছনে তুমি সেটাকে ডিভোট করো। কেন? যাতে তুমি তোমার এই কোর্স থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাও। যখনই তুমি এইটা বাদ দিয়ে স্টাডিতে এই টাইমটা দিতে শিখবে, অটোমেটিক্যালি তোমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মনটা একটা জায়গায় আসবে, এবং তারপরে যে সময়টা তোমার বাকি রয়েছে সেটাকে আমরা বলবো কোয়ালিটি টাইম। সেই কোয়ালিটি টাইমটা তুমি তোমার বিজনেস প্রসপেক্টকে দাও। এইটা তুমি কিভাবে ভাগ করবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো না, তার কারণ তোমার স্টাডি টাইম, কিন্তু তুমি ওই দিনকে শুরু করবে মর্নিং এ, রাতকে শেষ করবে ঠিক টাইমে। তার মাঝখানে তোমার এফেক্টিভ স্টাডি টাইমটাকে রাখো, এবং তার আগে বা পরে বা মাঝখানে স্লট ওয়াইজ নিজের এই কাজটাকে ঢোকাও। কাজটাকে সবসময় তোমার পড়ার সাথে ব্লেন্ড করো, দুটোকে আলাদা সত্তা ভেবো না। কারণ তুমি একটা মানুষ, তোমার ব্রেনে আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে। যখন তুমি স্টাডি কম্পার্টমেন্টে আছো, সে কম্পার্টমেন্ট এ, তখন তুমি কম্পার্টমেন্ট বি কে সুইচ অফ রাখো। তুমি যেই কম্পার্টমেন্ট এ তে পড়াশোনাটা তুমি স্টাডিটা করে নিলে, তখন তুমি কি করো, এটাকে সুইচ অফ করো, বি এর কম্পার্টমেন্টটাকে খোলো। এটাকে বলা হয় আমাদের ভাষায় কম্পার্টমেন্টালাইজেশন অফ ব্রেন। এটা কিন্তু তোমার মতো যারা পাওয়ারফুল মানুষ, যারা চায় যে আমি একটা স্বকীয়তা তৈরি করব, তারা কিন্তু এটা পারে। কিন্তু এই বার্তাটা তোমার কাছে থাকা দরকার যে সুইচিং অ্যান্ড সুইচ অফ সুইচ অনটা যে করতে হয়। এটা তুমি কাল থেকে প্র্যাকটিস করে দেখো, তুমি পারবে। আই উইল সাজেস্ট অ্যাকর্ডিং। থ্যাংক ইউ ম্যাম। ফাইন। দেখো, প্রথম কথা হলো, আমরা টার্গেট বলি। ধরো আমি ভগবানকে বললাম আমাকে একটা বড় গাড়ি দাও, তো ভগবান আমাকে কোন গাড়িটা দেবে? একটা লরিও তো বড় গাড়ি। তা আমি কি লরি চাইছি? না, আমি হয়তো একটা মার্সিডিজ চাইছি। তাহলে আমি টার্গেটটা কি চাইছি সেটা আমাকে ভগবানকে জানাতে হবে। একইভাবে আমরা মানুষ যখন টার্গেট ফিক্স করি, আমরা টার্গেট ভাবি, কিন্তু টার্গেটটা ফিক্স করার সময় আমার করণীয় কাজগুলোকে পরপর পরপর লিখে আমি ওয়ার্কআউট করি না, এবং এই টার্গেটটা অ্যাচিভ করার দিন আমি ডায়েরিতে অথবা দেওয়ালে পোস্টারে লিখে রাখি না। তাহলে প্রথম কাজ হবে, টার্গেটটা ছোট না টার্গেটটা বড় সেটা কথা না, টার্গেট মানুষই অ্যাচিভ করে। অর্থাৎ যে টার্গেট তুমি করতে চাইছো, সে টার্গেট তুমি নিশ্চয়ই এর আগে অতীতে কাউকে অ্যাচিভ করতে দেখেছো, তারও তোমার মতো সবকটা জিনিসই আছে। অতএব সে টার্গেট অ্যাচিভেবল। হ্যাঁ, আমি কিন্তু অন্য কোনো জটিল জায়গায় যাব না যে বর্তমান পরিস্থিতি তার সাথে টার্গেট অ্যাচিভমেন্টের কি সমস্যা, কি লিঙ্ক, এই কোনো জটিলতায় যাব না বিং আ সাইকোলজিস্ট। কিন্তু আমি বলবো একজন পার্সপেক্টিভ তার থেকে যে টার্গেটটা নিচ্ছে, তাহলে প্রথম আমি যখন টার্গেটটা নেব, টু দা পয়েন্ট টার্গেট নেব, দিস ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড, আমি ওই টার্গেটটা যখন নেব, আমি তার অ্যাচিভমেন্টের দিন লিখে টার্গেটটা নেব, অর্থাৎ আমি আমাকে একটা বাউন্ডারি দেব। থার্ড, এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য যে বা যারা এই টার্গেটটাকে অ্যাচিভ করেছে, সেখানে তার থেকে আমি উজ্জীবিত হব, এবং সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য ছোট ছোট মাইলস্টোন এবং ছোট ছোট গোল ফিক্স করব, সেটাও ডেট ধরে। এইটা যখনই করব তখনই কিন্তু আমার আশপাশের অনেক সমস্যা ছোট হয়ে দাঁড়াবে আমার কাছে, এবং আমার যে সময়গুলো পথে দেরি হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, সেগুলো সঙ্গে সঙ্গে কিন্তু আমার থেকে বিযুক্ত হতে থাকবে, এবং টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য ঘোড়ার নালের মতো ডেট দিয়ে আমি ওটার পিছনেই যাব। কিন্তু একটা বড় জায়গায় বাচ্চাদের ছেলেমেয়েদের কিন্তু হয়ে যায়, সেটা হলো আমি ভাবছি অ্যাচিভ করব, আমার পথটা যদি সঠিক না হয়। আমি যেতে চাই দার্জিলিং, আমি যদি উঠে বসি চেন্নাই এক্সপ্রেসে, এটাও এক্সপ্রেস, দার্জিলিং মেলও এক্সপ্রেস, আমি দার্জিলিং মেলে না উঠলে কি দার্জিলিং যাব? আমাদের ভুলটা এই জায়গায় হয়ে যায়। আমরা এক্সপ্রেসটা দেখি, দার্জিলিং মেল নাকি চেন্নাই এক্সপ্রেস সেটা দেখি না। এটা দেখার জন্য
নির্দিষ্ট গ্রুমারের প্রয়োজন, যাকে তুমি ভরসা করো। সেটা সরাসরি বাই পার্সন হতে পারে, অথবা ডিজিটাল মাধ্যম এখন খুব সক্রিয়, যারা এই পথ দিয়ে হেঁটে সাকসেসফুল হয়েছে। কাউকে একটা ব্লাইন্ডলি তোমায় ফলো করতে হবে, এবং তার সাথে স্মল গোল ফিক্স করে, মাইলস্টোন ঠিক করে, সেই টার্গেট ডেট ধরে অ্যাচিভ করার জন্য তোমাকে ডু অর ডাই। অসূর্যম স্পর্শা বলে একটা কথা আছে বাংলায়, যে নারী সূর্যের মুখ দেখেনি। অর্থাৎ যদি এইরকম কোনো অ্যাচিভমেন্ট আমার চাই, আমার সবটুকু দিয়ে ডেডিকেশন, আমাকে ওখানেই ফোকাস করতে হবে। দার্জিলিং যেতে চাইলে দার্জিলিং মেল ধরে যেতে হবে, চেন্নাই যেতে চাইলে চেন্নাই এক্সপ্রেসে যেতে হবে। আই হোপ ইউ হ্যাভ গট ইউর আনসার। এরপরে ডিটেল লাগলে ইউ ক্যান ফিল ফ্রি টু টেক্সট মি অর মেল মি অর এনিথিং এলস। এখন যারা ন্যানো টেকনোলজি, আমার অনেক সায়েন্টিস্ট বন্ধু আছে যারা ন্যানো টেকনোলজির উপর কাজ করে। আমি তো বেসিক্যালি মনের ওপর কাজ করি, মাকড়সার ওপর কাজ করি। তো সেই মাকড়সাকে বিশ্বাস করুন কোনোদিন দেখিনি একটা ভুল নেট বুনতে। ওর কি কখনো ভুল হয় না? ও সঙ্গে সঙ্গে সংশোধন করে। তা ও যদি একটা আর্থ্রোপোডা হয়ে সংশোধন করতে পারে, আপনি, আমি একটা মানুষ, আমি কেন পারবো না? যেখানটা থেকে আমি এই বার্তাটা পাবো সেখান থেকে পরদিন থেকে আমি আমাকে ঘুরে দাঁড় করাবো। ফলে আমার যখনই কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে, ডিফোকাসড হয়ে পড়ছি, সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, আমার পুরো ভালো কাজের যে গতি, সেগুলো এরকম ফ্র্যাগমেন্টেড হয়ে গেল। এই ফ্র্যাগমেন্টেড ভাবনা নিয়ে আমি কি একটা বড় কাজ করতে পারি? যেটা আমি উদাহরণ দিতে যাচ্ছিলাম, যে আমার অনেক বন্ধু আছেন যারা ন্যানো সায়েন্টিস্ট। এখন খুব বড় একটা কথা সারা পৃথিবীতে চলছে, সেটা হলো এনার্জি স্বতন্ত্র। এই এনার্জি কোন এনার্জি? সোলার এনার্জি, সোলার পাওয়ার। এই সোলার পাওয়ারকে একটা বিন্দুতে এনে এতখানি একটা বিন্দুতে কনসেন্ট্রেট করা যায়, যেটা দিয়ে তারপর যাকে ওই শক্তিকে যখন ট্রান্সফর্ম করা হয় অন্য শক্তিতে, তা দিয়ে একটা বিশাল পাওয়ারফুল মেশিন চলতে পারে, সিস্টেম চলতে পারে, বা যে কাজে লাগানো হবে সেই কাজে যেতে পারে। কিন্তু কাজটা প্রথমে কি করা হয়েছিল? ওই সোলার এনার্জিটাকে নিয়ে একটা বিন্দুতে ফোকাসিং করা হয়েছিল। আপনি নিজেকে সেই ফোকাসিং এর জায়গায় আন। ডিফোকাসিং কে শরীর থেকে, মন থেকে, মাথা থেকে সরিয়ে দিন। বলুন ম্যাডাম একদিনে কি আমরা এটা পারবো? পারবেন না। কিন্তু আপনাকে কোনো একদিন তো শুরু করতে হবে। আপনি একটা বাড়ি বন্ধ করে রেখেছেন, আপনি ওই বাড়িটায় থাকেন না, কিন্তু যেদিন আপনি থাকবেন, আপনি প্রথম দিন এসে সবটা পরিষ্কার করতে পারবেন না, কিন্তু আপনি তারপরে ওখানে বসবাস করলে আপনি কি ওটাকে নোংরা রেখে বসবাস করবেন? করবেন না। আপনি নিজের তাগিদেই ওটাকে পরিষ্কার করবেন। একইভাবে আপনার ভেতরটাকে একটু পরিষ্কার করুন না। আপনার মনটাকে কিভাবে চার্জ দিতে হবে তাও যদি আমাদের কাছে জানতে চান, আমরা সেশন করে সেটা আপনাকে শেখাবো, যে আপনার মনের মধ্যে আনন্দকে কি করে জাগ্রত করতে হয়, আপনার শরীরকে যদি কি করে ঠিক রাখতে হয় আপনি শিখতে চান, আপনার যে সমস্যা আছে তাকে কিভাবে মিনিমাইজ করতে চান, অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি সে গাইডেন্স আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনি যদি এসে বলেন যে ম্যাডাম আমার এই সমস্যাগুলোর আর কিচ্ছুই করার নেই, কি করব বুঝতেও পারছি না, সরি, আমি আপনাকে কিছুই সে বিষয়ে করতে পারবো না। তার কারণ আমরা মনে করি যে আপনার ইরিটেবিলিটি বা আপনার অস্বস্তি বোধকে কমের দিকে নিয়ে যাওয়াটাই আপনার এবং আমার যৌথ কাজ। অর্থাৎ তাকে যখন আমি এটা করতে পারবো, তখন আস্তে আস্তে করে দুঃখ আর অবসাদ আপনার কাছে অবহেলিত হবে। দেখবেন আপনি ধরুন কোনো একটা জীবকে যদি 4 দিন অবহেলা করেন, দেখবেন ওই অবলা জীবটাও কিন্তু আপনার কাছে পঞ্চম দিন আসে না। কেন আসে না বলুন তো? অবহেলা সে সহ্য করতে পারে। কাল সকাল থেকে জীবনটাকে এভাবে দেখুন না, যে আমার জীবনটা একটা সুন্দর ফুলের মতো, সেটাকে পাওয়ার জন্য আমি কারুর একটা কাছে নিজেকে সমর্পণ করে বলি যে আমি কৃতজ্ঞ, আমি এই জীবনটাকে সুন্দর করতে চাই। দেখুন না জীবনের গার্বেজ গুলোকে, দুঃখ বা অবসাদ গুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মাথাকে, মানে হাইপোথ্যালামাসকে, মনকে, অর্থাৎ সঙ্গেত ইন্দ্রিয় এবং প্রশ্বাস নিঃশ্বাসকে কি করে চার্জ করতে পারি, শরীরকে, হেলথকে কি করে কম ক্ষতিগ্রস্ত করে রিভাইভ করতে পারি, আমি যা পারি সেই কাজকে কি করে ভালোবাসতে পারি, আমি যা পারি তাকে আরেকটু বড় করে কি করে বাড়াতে পারি।
এবং আমার মধ্যে যা ভালো আছে সেই ভালোকে সারাদিন আমি যা যা করলাম, রাত্রিবেলা যখন আমি নিজের ডে অফ করব, তখন আমি সারাদিনের এই ভালো ভাবনাটাকে একবার রিকল করি। তা আমরা কি করি? আমরা দুটো মানুষের সাথে ফোনে কথা হলে সব সময় দুঃখ এক্সচেঞ্জ করি। আমরা এক্সচেঞ্জ কোনটা করব? যেটা আমার ভালো, অর্থাৎ আমি সারাদিনের যা যা করলাম কাল সকাল থেকে রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, এই টোটালটাকে একবার রিকল করব। দেখবেন মনের মধ্যে একটা না প্রশান্তি কাজ করবে। আপনার চোখ না নিদ্রা, আপনি তো ঘুমোন না, ঘুমোয় আপনার মাথা, আপনার শরীর কিন্তু ঘুমোয় না। তার কারণ অনেকেই আছেন যারা জানেন বেসাল মেটাবলিক রেট বলে একটা কথা আছে। আপনি ঘুমানোর পরেও আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তারা কাজ করে। ভাবুন তো, আপনার জন্য এতগুলো মূল্যবান শরীরের যন্ত্রাংশ কাজ করে, তা আপনি আপনার জন্য কাজ করবেন না কেন? আপনারই তো তারা। আপনি কি করছেন? তাদের প্রতিনিয়ত আঘাত করছেন, নয় শারীরিক ভাবে, তা নাহলে মানসিক ভাবে, তা নাহলে উপদ্রব করে। কেন? দুঃখ আর অবসাদকে স্থান দিচ্ছেন যে, এই স্থান দিতে দিতে কি হলো, ওরা একদিন রাজত্ব করে ফেললো। নিন, এবার হয়েছে রাম রাবণে যুদ্ধের মতো হলো অবস্থা। তা ওরাই যদি রাজত্ব করবে, তাহলে আমি ভালো কাজ করব কখন? 100 থেকে বিয়োগ হয়ে হয়ে দেখা গেল আমার ভালো কাজের সময় 20। তা দিয়ে কি একটা বড় কিছু হতে পারে? সেন্ট্রালাইজ করতে হবে আগে ভালো ফোর্সকে, তবে না ডিসেন্ট্রালাইজ করে বড় মাপের একটা কাজ করব। যে ছাত্র, তার ছাত্রাবস্থা বড় করা সেটা তার ধর্ম। যে শিক্ষক, তার ভালো শিক্ষক হওয়া, একজন মোটিভেটর হওয়া তার ধর্ম। যিনি নিউট্রিশনিস্ট, মানুষের হেলথ ভালো রাখানোটা তার ধর্ম। যিনি হাউসকিপার, তার পরিবারটাকে ভালো রাখা তার ধর্ম। যিনি সিনিয়র ব্যক্তি, পরিবারের সবাইকে ভালোবাসাটা তার ধর্ম। যিনি একজন বিজ্ঞানী, বিজ্ঞানকে প্রতিনিয়ত তার ভালো জায়গা দিয়ে যাওয়াটা তার ধর্ম। অর্থাৎ প্রত্যেকের ভালো কর্মই তার ধর্ম। তো আসুন না, আজকে আমরা ম্যাকআউট যখন এরম একটা সুযোগ আপনাদের সাথে আমাকে করে দিল, এই প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা এই ওথটা নিই যে আমরা সকালবেলা এক নিজেকে মর্নিং থেকে রাত অব্দি একটা শিডিউল জীবনে রাখবো, যে জীবনের মধ্যে আমার নিয়মানুবর্তিতা থাকবে এবং সকালটা সকাল বেলায় হবে। জাপানা যত উন্নত কেন জানেন? ওরা সূর্যটাকে ব্যবহার করে। যে দেশ যত বেশি সূর্যকে পায় সে দেশকে তত উন্নত হতে হয়। আমরা পূর্বের দেশ, আমরা পূর্বের রাজ্য, আমরা সূর্যকে এতটা পাই, ট্রপিক্যালি বসে আছি, আমাদের দুঃখ স্পর্শ করবে কেন? সূর্যকে নেব সকাল থেকে, ওর শক্তিতে, নিজের শক্তির থেকে আমাদের শক্তিতে আমরা সেটাকে একটু যুক্ত করব। তারপরে আমরা সারা দিনে নিজের মতো করে বেশ কিছু নিজের কাজকে ভালোবেসে করব। তারপরে আমরা নিজের ভালো লাগার রিক্রিয়েশনটাকে লালন পালন করব। যেমন আমি একজন সিঙ্গার, সত্যি কথা বলতে আপনারা কি মনে করেন 7টা দিনই আমি প্রতিদিন গানের রেওয়াজ সঠিক টাইমে করতে বসতে পারি? পারি না। যেহেতু বলেছি আপনি আচরি ধর্ম পরেকে শেখাও, তাই নিজের না পারাটাও আপনাদের সাথে ওপেনলি শেয়ার করলাম। কিন্তু আমি একজন স্টেজ পারফর্মার, আমাকে তো ততটা ধ্যান দিয়ে গানটা করতেই হয়, যেখানে আমি যখন স্টেজে দাঁড়িয়ে কতগুলো মানুষ যারা আমার গান শুনতে এসছেন, আমার বা আমার হাজবেন্ডের গান শুনতে এসছেন, তাদের মনকে যেন স্পর্শ করে আমার সঙ্গীত, ততটা তো আমাকে যত্ন নিতেই হয়। তাহলে সেই সময় তো আমি বার করি। আপনিও তেমনি যা ভালোবাসেন সেটা নিজের জন্য সময় বার করবেন। চতুর্থত, সারাদিন যা যা করলেন তার ভালোগুলোকে আপনি একবার, এটাকে বলা হয় টোটাল রিকল প্রসেস। এই টোটাল রিকল প্রসেসকে আপনি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একবার করুন। এবার আপনি বলবেন, কি যে বলেন ম্যাডাম, রাত 1টার সময় শুতে যাচ্ছি, তখন এই টোটাল রিকল প্রসেস কি একটা বললেন? সরি, আপনাকে 1টার সময় ঘুমানোর জন্য আগের কথাগুলি প্রাসঙ্গিক নয়। আপনি 11:30টায় ডায়ুরনাল প্রাণী, ডে অফ করবেন, 9টার সময় ডিনার করেছেন, তারপরে সময়টা নিজের কাজে ব্যবহার করেছেন, টোটাল রিকল প্রসেসে গেছেন। আপনি স্লিপ ডিসঅর্ডারে ভোগেন না, আপনার অ্যাপনিয়া নেই, তার জন্যই কিন্তু টোটাল রিকল প্রসেস। এবং তার সাথে একটা প্ল্যানিং, কাল আমি কি করব। আপনি যত আপনার ভালো কাজকে এভাবে অর্গানাইজড ওয়েতে করতে পারবেন, তত আপনার মধ্যে খারাপ জায়গাগুলো আসবে,
কিন্তু ওরা দেখবেন কোনো কোনো সময় আমাদের রেল স্টেশনে একটা সময় হয়, একটা অ্যানাউন্সমেন্ট হয় যে এক্ষুনি একটি দ্রুতগামী ট্রেন যাবে, ট্রেনটি সব স্টেশন দাঁড়াবে না। খুব ভালো করে ভেবে দেখুন তো, স্টেশনে যত লোক থাকে পড়ি কি মরি করে সরে যায়, কেউ গিয়ে বলে না এরাম কেন হবে, এই ট্রেনটা কেন এখানে দাঁড়ালো না, আমি ট্রেনের সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়াবো? করি কেউ? করি না। তো ওই ট্রেনটা যখন আসে, সেই ট্রেনটার দ্রুতগামী ট্রেন, সে দ্রুততার সাথে মানুষ নিজেকে নিজে সরিয়ে নেয়, সে বেরিয়ে চলে যায়। আপনি আপনার জীবনে দুঃখ আর অবসাদটাকে মালগাড়ি না করে দ্রুতগামী ট্রেন করুন। যে আসবে আপনার পজিটিভ ভাইবস এর কাছে দাঁড়াতে না পেরে দ্রুত স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে, ট্রেনও পাস করে গেল, মানুষও সরে গেল, আবার আপনার গন্তব্যে যাওয়ার ট্রেন এলো, আপনি উঠলেন। আসলে এই কথাটা বললাম কেন জানেন তো? জীবনটা সত্যি একটা ট্রেনের মতো। আপনি এসেছেন, আপনার কাজগুলো আপনি মানুষকে দিয়ে যাবেন, এবং তারপর একটা নির্দিষ্ট সময় আপনি ইটার্নাল জার্নি করবেন, সেটাও একটা জার্নি। তো এর মধ্যে যত দুঃখ, যত অবসাদ কম রাখবো, যত আনন্দ বেশি উপভোগ করব। একটা কথা আছে জানেন তো, যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে। তো আমরা যতটা নিজেকে দেব, ততটাই তো আমার সঙ্গের, আমার ভেতরের। তাই আজ থেকে প্রত্যেকে এই ওথ নিন যে নিজেকে ভালোবাসবো। ভাববেন না স্বার্থপর হতে শিখিয়েছি। নিজেকে যেই ভালোবাসবেন, চারপাশটার খারাপটাকেও ইগনোর করতে আপনি শিখে যাবেন। তখন সেটাকে ভালো না বাসতে পারলেও সেটা নিয়ে আপনার মধ্যে ঝঞ্ঝা তৈরি হতে দেবেন না। এবং তার সাথে আজকে এই ওঠো নিন, আজকে যা আমরা এখানে একসাথে শেয়ার করলাম, যা ভাবলাম, যা শুনলাম, তা অন্তত আমার কাছের দুটো বা তিনটে মানুষকে তার নির্যাসটুকু শেয়ার করার চেষ্টা করব।